এই তো পায়ে চলার পথ এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়। তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়েই, পদ্মদিঘির পাড় দিয়েই, রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম। ব্যক্তির খবর পেলে তৎক্ষণাৎ ছুটে যেতেন। বঙ্গাইগাঁওয়ের রেল হাসপাতালে চিকিৎসক হিসেবে থাকাকালীন তিনি ছিলেন বঙ্গাইগাঁও রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাপক সভাপতি। তারই উদ্যোগে বিদ্যালয়টি প্রাদেশিকরণ করা হয় এবং বিদ্যালয়ের নতুন ভবন তৈরি হয়। 1995 সালে তিনি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে গুয়াহাটি পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেন। তারই প্রচেষ্টায় পৌর নিগমে বিধবা ভাতার প্রচলন হয়, যা আজও অব্যাহত রয়েছে। 70-এর দশক থেকে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তারই উদ্যোগে মালিগাঁও অঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সাংস্কৃতিক বিকাশ সমিতি এবং নবসংযোগ নামে দুটি সংস্থা গঠিত হয়। তিনি ছিলেন এই অঞ্চলের ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাপক সভাপতি। আর একা এবং কয়েকজন পত্রিকা গোষ্ঠীরও তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। এই রাজ্যের বিজ্ঞান আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ডাক্তার চক্রবর্তী ছিলেন ইলোরা বিজ্ঞান মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাপক সদস্য। মরণোত্তর দেহদানের ক্ষেত্রে তিনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি। তারই উদ্যোগে 1982 সালে প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা জনজীবন। এই কাগজে তিনি নিয়মিত লিখতেন। শ্রীমতী চক্রবর্তী ছদ্মনামেও তার বহু লেখা ছাপা হয়েছে এই সাপ্তাহিকে। এছাড়াও নিয়মিতভাবে লিখে গেছেন গণশক্তি পত্রিকায়, আজি রকম, সময় প্রবাহ ও তার নিষ্ঠা, মানবিকতা এবং ভালোবাসা আমাদের পথ দেখাবে। আমরা তাকে আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। প্রণাম তাকে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল পত্রিকা গোষ্ঠীর গভীর সমবেদনা। বরং যখন ভোর হয়ে আসে প্রদীপটি নিভিয়ে দেয়। তো আজকের এই স্মরণ সভায় আমার মনে হচ্ছে যেন ডক্টর সুজিত চক্রবর্তী, আমাদের সুজিতদা এসে ওই হাসতে হাসতে, তিনি যেমন হাসছেন, হাসতে হাসতে প্রদীপটি নিভিয়ে দিলেন। প্রদীপটি নিভিয়ে দিয়ে চলে যাচ্ছেন অমৃতের পথে। যেতে যেতে রেখে গেলেন ভোরের আলো, চিরকালীন আলো, যে আলো ত্যাগের আলো, আদর্শের আলো। ওই আলো থেকে যাবে, ওই আলো নিভবে না, আমাদের এটাই বিশ্বাস। আমাদের একাবন গোষ্ঠীতে উনি ছিলেন একজনের, একাবন একজনের একজন হয়েছেন। বন্ধুবৎসল অভিভাবক হয়েছেন, সুজিত হয়েছেন এবং আমাদের শিক্ষা দিয়েছেন, অনেকটা কালমূলে শিক্ষা দিয়েছেন যে ধনী দরিদ্র কিভাবে একসঙ্গে তার কাছে আসত, তার বুকে জড়িয়ে ধরত, তিনি হাসতে হাসতে তাদের গ্রহণ করত। আমরা দেখতাম
আমরা এই শিক্ষা পেয়েছি, এই আদর্শে রেণু পেয়েছি আমরা আগামী ধান ভানতে 22-24 বছর আগেকার কথা। কি একটা কাজে করিমগঞ্জ গিয়েছিলেন, শিলচর ফিরব। এএসটিসি স্ট্যান্ড থেকে বাসে চড়েছি। হঠাৎ দেখি রৌদ্রা, সেই ছোটবেলা থেকে দেখে আসা পোশাক, পায়জামা আর সাধারণ শার্ট পরে মাঝামাঝি একটা সিটে বসে খালি পা, পায়ে হাত দিয়ে প্রণাম করতে চমকে উঠলেন। এ কি কে? 27-28 বছর আগে আমাদের শেষ দেখা, চিনতে পারার কথা নয়। আমি মতি। আরে মতি, তুই? বিস্ময় থেকে আবেগ, খানিক রুদ্ধ কণ্ঠ, ছলছল চোখ। অনেক কথা হলো তারপর। বর্তমান ছিল, কিন্তু অতীত এসে বারবার বুকের ভেতরটা মুচড়ে দিচ্ছিল। প্রায় ঘন্টা দেড়েক শ্রীগৌরীতে নেমে গেলেন রৌদ্রা। বোধহয় তখনও ওখানকার স্কুলে চাকরি করছিলেন, অথবা অবসরান্তে পাওনা আদায়ে শততম প্রয়াস। 2011 সালের ডিসেম্বর মাসে, 2011 সালের ডিসেম্বর হচ্ছে হ্যালো 2011 সালের ডিসেম্বর মাসে সুচিতার একটি অসমীয়া গ্রন্থ বেরিয়েছিল স্বাস্থ্য বিষয়ে। ওটা বের করতে সাহায্য করেছেন আমাদের একাবনকার যিনি প্রতিষ্ঠাতা সদস্য শ্রী সুজিত কান্তি ভট্টাচার্য মহাশয়। ওই গ্রন্থটির নাম ওই হ্যালো যত চিন্তা সস্তক বই। ওই গ্রন্থটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে উনি লিখেছিলেন অসমীয়া ভাষা, এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওটা অসমীয়াতে লিখলেন না, বাংলায় কেন লিখলেন? উনি বললেন বাংলায় আছে এরকম গ্রন্থ, কিন্তু আমি অসমীয়া লিখলাম, যেহেতু অসমীয়া এই ধরনের কোনো গ্রন্থ নেই এবং এটা খুবই দরকার। অসমীয়া, বিশেষ করে অসমীয়া জনজীবনী এটা প্রচারিত হওয়া দরকার, এবং স্বাস্থ্য সম্পর্কে যে সাধারণ জ্ঞান, ওই সাধারণ জ্ঞানটা ওনাদের জানা দরকার। এবং ওটা আমি সম্পূর্ণ অসমীয়াতে লিখেছি। আমার কাছে গ্রন্থটি আছে এবং গ্রন্থটি আমি আগাগোড়া পড়েছি, এবং এই গ্রন্থটি আমি একটা রিভিউ করেছিলাম তৎকালীন একটা বাংলা পত্রিকায়। আমি পরে অবাক হয়ে গেছিলাম তিনি কীভাবে এই এত সুন্দর ঝরঝর অসমীয়া ভাষায় ওকে লিখছেন, এবং ওটা লিখতে নয়, একটা মেডিকেল স্বাস্থ্য সম্পর্কে। তো আমি আমাদের সঞ্চালিকা মহোদয়কে বলবো যে উনি একটু করে শোনাবেন। পুৱা টোপনিৰ পৰা উঠি নিশা বিচনালৈ যোৱালৈকে দৈনন্দিন জীৱনত ক'ত কি প্ৰশ্নই যে আমাৰ মগজুক আমনি দিয়ে তাৰ হিচাপ ৰখা টান। অধিকাংশ এনে প্ৰশ্নৰ বিষয় হৈছে আমাৰ শৰীৰ। আমাৰ প্ৰায়বোৰ চিন্তা চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈছে এই শৰীৰ, সেই সম্পৰ্কীয় বিধি নিষেধ আৰু সাধাৰণ স্বাস্থ্য জ্ঞান। এই স্বাস্থ্য জ্ঞান অৰ্জনৰ বাবে সদায় ডাক্তৰৰ ওচৰলৈ লৰ মাৰিব লাগিব তেনে নহয়, কিন্তু প্ৰয়োজনৰ সময়ত অতি সাধাৰণ বোধৰ অভাৱত যাতে বিভ্ৰান্ত হ'বলগীয়া নহয় সেয়ে নিশ্চিত কৰা আৱশ্যক। আজি সুস্থ সবল জীৱন ধাৰণৰ যুঁজত তিষ্ঠি থাকিবৰ বাবে আবাল বৃদ্ধ বনিতা আমি আটাই প্ৰতি মুহূৰ্ততে নানা প্ৰশ্ন আৰু কৌতূহল লৈ ঢপলাই ফুৰিছোঁ। তেনে কৌতূহল সৃষ্টি কৰা কিছুমান প্ৰশ্নৰ যুক্তিসংগত উত্তৰ দিয়াৰ প্ৰয়াসেৰে আমাৰ এই পুথিখন যুগুত কৰা হৈছে। চিকিৎসা বিষয়ক কোনো হাত পুথি নহয়, বৰং স্বাস্থ্য সম্পৰ্কীয় ন্যূনতম চেতনা সৃষ্টি কৰাটোৱে আমাৰ উদ্দেশ্য। অসমীয়া ভাষাত এনেধৰণৰ এখন কিতাপৰ প্ৰয়োজন উপলব্ধি কৰি ভাষাটো সম্পৰ্কে মোৰ সীমিত জ্ঞানেৰে পাহাৰ বগাবলৈ প্ৰচেষ্টা কৰিছোঁ।
ভুল ভ্রান্তি ঠকাটু স্বাভাবিক। আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। প্রথমে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের সকলের প্রিয় সুতপাদি। সেই সঙ্গে হচ্ছে এই সুন্দর ফোল্ডারটি দেখতে পাচ্ছেন। আমার সহমর্মী ভদ্র মহিলা ও ভদ্র বিশিষ্ট জ্ঞানী গুণীজনের মাঝে কথা বলতে একাগ্র করার জন্য আমাকে অনুরোধ করেছেন। আমি তাদেরকে অনেকই ধন্যবাদ জানাচ্ছি। চিকিৎসাধীন অবস্থায় অনেক থাকতে হয়েছিল, যদিও ঘটনা আকস্মিক নয়, কিন্তু সেই যে শূন্যতা, একাকিত্ব এখন বলবো না, কারণ দেখছি সবাই আমাদের পাশে আছেন। আর হয়তো এখন আবেগবশত আমার হয়তো কিছু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা চলে আসতে পারে, সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ও তো অসুস্থ ছিল অনেকদিন ধরেই, কিন্তু মনের জোর অসম্ভব ছিল, সেটা আপনারা সবাই স্পর্শ পেয়েছেন। সেটা কখনো অসুখের কথা বলতেও ভালোবাসতো না, আমরাও সেটা নিয়ে আলোচনা করতাম না। কিন্তু যখন ম্যাক্স হসপিটালে গেলাম, কিছুদিন ডাক্তারের পরামর্শ মতো প্রায় 1.5 মাস আমরা হসপিটালে ছিলাম এক নাগারে। তখন অবাক হতাম যে সেখানে জিডিএ স্টাফ যারা, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট স্টাফ যারা, ওরা এত আদর যত্ন করতো, এমনকি বলতো, বাবুজি আপ हमारा घर में चलिए, हम आपका सेवा करेंगे। তখন ভাবতাম অবাক হয়ে, সেই সুদূর দিল্লিতে যেখানে কোনো পরিচিতি আমাদের নেই, কিছুই নেই, কিন্তু কি করে ওদের উষ্ণ হৃদয়ের স্পর্শরা পেত, এত আন্তরিকভাবে বলতো, ভাবতে অবাক লাগে। এটা একজনের না, কয়েকটা ক্ষেত্রেই হয়েছে যে সবাই খুবই ভালোবাসত। ওর তো প্রকাশভঙ্গি ওইভাবে ছিল না, আপনারা সবাই জানেন, কিন্তু সেটাই আমার অবাক করে দেওয়ার মতো। তো কথা প্রসঙ্গে ওদের সাথে কথা বলে জানতে পারলাম করোনাকালে ওরা কিভাবে ছিল। সেটা খুবই বেদনাদায়ক সময় ছিল, সবাই আমরা এই সময় পার করে এসেছি। তখন যেখানে মানবতা ভুলঙ্কিত, আমরা সবাই জানি, যেখানে মানুষ মানুষের জন্য ভাবে না, ওরা কয়েকজনই আমাকে বললো যে আমরা তখন হসপিটালে রোগীদের মানুষের আত্মীয় স্বজন রেখে চলে যেত, আর আমরা একদম খাওয়ানো থেকে শুরু করে আমরা সব কিছু করতাম। তখন ডাক্তারে সে দূর থেকে দেখে যেত, কিন্তু আমরা আমাদের আত্মীয়ের মতো, অথচ সরকারও আমাদের দেখেনি আর হসপিটাল কর্তৃপক্ষ আমাদের সাথ দেয়নি। আমরা অনেকটা দূর বাসে হেঁটে আসতাম, আমাদের হয়তো হাঁটতে অনেকটা 10 মাইল হাঁটতে হতো, কিন্তু আমরা এই কাজটা করে যেতাম, কিন্তু আমাদের কিছু হয়নি। ওটা এত ইয়েভাবে বলতো, তখন আমি ভাবতাম যে মানুষ এখনো মানুষের পাশে আছে, সেটাই একটা বড় সান্ত্বনা। আর ওখানে থাকাকালীন কিছু অভিজ্ঞতা হয়েছে, ভীষণ ভালো ভালো ডাক্তারের সংস্পর্শে আমরা এসেছিলাম, যাদের নাম আমরা এখানে অনুচ্চারিত করে রাখছি, কারণ অনেকের নাম বলতে হয়, সেটা একটা ভালো অভিজ্ঞতা। আর একটা কথা বলছি, এখানে যারা এর সাথে এসছেন সবাই ওর বাইরের পরিচয়টা সবার আপনাদের কাছে পরিচিত, কিন্তু অবাক লাগে ও যখন আমাদের বাচ্চাদের নাতি নাতনি থেকে শুরু করে ছেলে মেয়ে সবার অন্নপ্রাশন, এই জন্মদিন, সব কিছু ও একদম নিয়ম করে একটা ক্যাপশন দিয়ে আবার পাঠাতো, সেটাতে কোনো ভুল ভ্রান্তি হতো না। তো অবাক লাগে মতো, এত কাজের মতো এগুলো তো মা বাবা হয়তো ভুলে যেত, কিন্তু ও ভুলতো না। তারপরে ওর বন্ধু বান্ধব যারা ছিলেন সবসময়, সুজিত তো আমাকে পাঠাবে, মেসেজ, ফুল পাঠাতো, কেক পাঠাতো, এটা ওর কাজের রুটিনের মধ্যেই পড়তো। সেটা আরেকটা জিনিস, কি বলবো, ঘরের যে কাজগুলো ছোট হোক যাই হোক, সেটা সাহচর্য আমি এতভাবে পেতাম, শাক কাটা থেকে শুরু করে মাছ কাটা, আমি হয়তো সেলাই করতে খুব ভালোবাসতাম,
সেটা কোন সাথে কোনটা কাপড় সেলাইয়ের সাথে কোন সুতো ম্যাচিং হবে সেটা পর্যন্ত আমাকে বলে দিত। মানে এই ব্যাপারে ওর মতামত নিতে আমি একটা নির্ভরতা পেতাম যে ও বলেছে যখন সেটা ঠিক হবে। এটা এর জন্যই বলছি যে বাইরের পরিচয় অনেক বড় ছিল, কিন্তু ভিতরটা ও কোনো সময় মানে অবহেলা করতো না। অবহেলা কি মানে কোনো কিছুতেই মানে এটা ছোট কাজ বা এটা বলে ভাবতোই না। আমার মেয়ে যখন ছোট ছিল বা কলেজে থাকাকালীন ও যদি বলতো বাবা আজকে আমাকে এটা বুঝিয়ে দিতে হবে পড়াশোনা, ও তখন হে মা চলে আসবো, আমি তাড়াতাড়ি চলে আসবো, তোমাকে এটা করে দেবো। ও একটা সাবজেক্টটা কি লিখে দিয়েছিল, ওইটাতে খুব ভালো মার্কস পেয়েছিল কলেজে থাকাকালীন। তো সেটি সাবজেক্ট নিয়ে বলতে পারছি না, যাই হোক। আর আরেকটা কথা, আমাদের নবসংযোগ, সেটার নাম অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। ডক্টর বাণী ভট্টাচার্য সেটার প্রেসিডেন্ট, আর ডক্টর অনুরাধা কাশ্যপী ভাইস প্রেসিডেন্ট। কিন্তু এই বইটা ও যে যত চিন্তা স্বাস্থ্য বই, এই বইটা কিন্তু আমাদেরকেই উৎসর্গ করেছে। এটাই বললাম ওকে মানে শ্রদ্ধা জ্ঞাপন, ধন্যবাদ কি বলবো, আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি। আর এটার পিছনে আমাদের উদয়ন বাবুরও হাত ছিল, মানে আমাদের সাহায্য করেছেন, সেখানে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ ওনার পরিচয় সূত্রে আমরা ডক্টর অনিমা গুহ, অঞ্জলি লাহিড়ী, তারপরে নিরুপমা, ডক্টর নিরুপমা বরগোহাই, ওদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি। সেটাও কিন্তু ওর অবদানের জন্য। ও যদি পাশে এসে আমাদের না দাঁড়াতো আমরা দাঁড়াতে পারতাম না। আর এখন আমরা যে কাজটা এই নবসংযোগ থেকে শুরু করেছিলাম সেটা মাঝখানে ছেদ পড়ে গেছে। সেটা হচ্ছে একটা মানে আমরা খুব ফিল করছি, সেটা সবাই করছি, যেটা বাচ্চাদের আজকাল মোবাইল এডিকশন প্রচণ্ডভাবে বেড়ে গেছে, খাবার এডিকশন বেড়ে গেছে। এটা নিয়ে ও বিশেষভাবে চিন্তিত ছিল, আমরাও চিন্তিত। সেটা নিয়ে আমরা একটা ইদানিং শুরু করেছি, আর সেটা হচ্ছে স্টেপ টুয়ার্ডস অ্যাওয়ারনেস, মানে সজাগতার এক খোঁজ। এই প্রোগ্রামটা আমরা বিভিন্ন স্কুলে করেছি, অলরেডি করা হয়ে গেছে। তো এটা মানে ভালোভাবে সাড়া পাচ্ছি। আমরা চাইছি এই জিনিসটা যাতে আরো বেশিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। মানে মানুষ তৈরি তো প্রথম দরকার, সেই জন্য সবার সহযোগিতা, সবার সাহায্য দরকার। আপনারা যদি জ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমাদের মনে করি এটা একটা কর্তব্য, পৃথিবীর শিশুদের বাসযোগ্য ভূমি করার আমাদেরও ভূমিকা রয়েছে, তাইলে এই জিনিসটা আমাদের তৈরি করা খুব দরকার। কারণ মানুষ তৈরি না হলে আর কিছুই হবে না, সেটা আমরা প্রতি পদে পদেই অনুভব করছি। বাচ্চারা শিক্ষা দীক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার অভাব নেই দেশে, কিন্তু এইটা আমরা মর্মে মর্মে অনুভব করছি। এই জিনিসটা যদি আপনারা একটু সাহায্য করেন, এই জিনিসটার জন্য আপনারা আমাদের পরামর্শ আমরা চাই কিভাবে এটা এগিয়ে নেওয়া যায়। কারণ ওরও এটা খুব ইচ্ছে ছিল যে এই কাজটা আমরা করে যাই। আমি সেটা সবার কাছে আবেদন রাখছি যে এই জিনিসটা আমরা আরেকটু ভালোভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। বিভিন্ন কাউন্সিলার, বাচ্চারা ডিপ্রেশনে ভুগছে, সেটাও অনেক দরকার আমাদের। ওকে একটা স্পেস নেই বাচ্চাদের ওর কষ্টের কথা বলবে, সেটা আমি অনেক জায়গায় দেখছি বাচ্চাদের সাথে কথা বলে। আমি আগে স্কুল টিচার ছিলাম, এখন প্রসঙ্গ করে বলছি যে স্কুল চাকরি করি নাই, কিন্তু এই জিনিসটা কাউন্সিলিং করার, টিচার হওয়ার দরকার পড়ে না। একটু মানে ওদের সাথে অ্যাডজাস্টমেন্ট, ওদের সাথে কথা বলা দরকার, খুবই দরকার। তো এই জন্য এখানে একটা মঞ্চ পেয়েছি, আপনাদের সবাইকে অনুরোধ করছি যে এই জিনিসটা আমাদের একটু করতে আপনারা আমাদের সাহায্য করুন, পরামর্শ দিন, যাতে এই অনুষ্ঠানটা আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর কিছু তো বলার নেই, বলার অনেক কিছু। ছোট ছোট ঘটনা, মজার ঘটনা আমাদের সাথে ঘটেছে। ও অসুস্থ থাকা সত্ত্বেও আমরা কখনো কিন্তু অসুখ বিসুখ নিয়ে কথা বলতাম না। মানে অসুখ বিসুখ, নাটক, কবিতা, গান, এটা আমাদের নিত্য সঙ্গী ছিল। এই জিনিসটাই হয়তো আমাদের ওর খেলা ছিল, ওর মানে লাইফ, মানে কি বলবো, রিক্রিয়েশন সেটা। আর আমার ছিল গান, সেলাই, এইটুকু নিয়ে আমরা ছিলাম। আর যখন গেছি এখান থেকে ভাবি নাই যে ওকে নিয়ে ফিরতে পারবো না, আর বলতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ একা এবং কয়েকজনকে, আপনাদের সবাইকে যারা এসছেন। আর সবাই পৃথিবীটা অনেক বড় করে দিয়েছে আমাকে। আমি হয়তো অনেককে চিনি না, কিন্তু আমাকে সবাই ভরসা যোগাচ্ছে। আপনি ভালো থাকেন, আমরা আপনার পাশে আমাদের নিজেদের জীবনের পথে যেন আদর্শ হিসেবে রেখে এগিয়ে যেতে পারি, এই আশীর্বাদটুকু কথা ফুল তিনি যেখানেই থাকুন তার কাছ থেকে আজকে চেয়ে নিচ্ছেন। এবং একটি কথা বলে দিই, ছোট্ট কথা, আমরা কথা ফুল, আমি দেবলীনা সেনগুপ্ত, আমার সঙ্গে রয়েছেন সন্দীপা চক্রবর্তী।
কিন্তু আমাদের এই দলটিতে আরো দুজন রয়েছেন, মীনাক্ষী চক্রবর্তী সোম এবং সংহিতা রায়। ব্যক্তিগত কারণে তারা শহরের বাইরে থাকায় আজকে জুবিন গার্গকেও আমরা লিখেছি আমাদের আজকের যে নিবেদনে। কিন্তু আমি রোমাঞ্চিত হচ্ছিলাম যখন আমি এখানে এসে আমরা দুজনেই প্রথমে শুনলাম, আমরা যেটি করব বলে ভেবেছি স্বয়ং ডক্টর চক্রবর্তীর গলায় সেইটি বেজে উঠল। আমার মনে হলো তিনি যেন আমাদেরকে নির্দেশ দিলেন যে এটা আমার খুব পছন্দের, তোমরা করো। সেটা মাথায় নিয়ে আমরা চেষ্টা করছি। তাকে আমাদের অন্তরের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমারে পথ চাওয়াতে আনন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রুদ্র ছায়া বর্ষাসে বসন্ত, আমারে পথ চাওয়াতে আনন্দ। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া ঘাটের পাশে বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপর তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি না। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমারে পথ চাওয়াতে আনন্দ। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন মনে হয়েছিল এই পথ আমারই পথ, একান্তই আমার। আজ দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব ব্যথাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই
পাটে। লেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, ধানের গোলা, গোয়াল বাড়ি পেরিয়ে সেই চেনা চাহনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যত কাল, যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকে এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে রেখেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। বহু পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। বহু পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেনে রাখে। বহু পায়ে চলার পথ, তোমার বুকের ওপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ কি তারা কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছালো, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। বাতারে শেষতে বাত তোমালে লৈ যোৱাহি আজি তোমাৰ বাটেৰে, লৈ যোৱাহি আজি তোমাৰ বাটেৰে। ফিরবে না তা জানি, তবু তোমার পথ চেয়ে জয়ী প্রদীপখানি। নমস্কাৰ যাচিছোঁ। আজি এই সন্ধিয়াটো আমি একা এবং কয়েকজন এই সংগঠনৰ জৰিয়তে এজন মহান ব্যক্তিক শ্ৰদ্ধা জনাব আহিছোঁ, যিজনাৰ মহত্তম কাৰ্যাৱলীৰ কথা কৈ আমি শেষ কৰিব নোৱাৰোঁ। ডাক্তৰ সুজিত চক্ৰৱৰ্তী সিদিনাখন তেখেতৰ মৰণোত্তৰ দেহ গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত অৰ্পণ কৰা হৈছিল। জীৱন জুৰি আমি যেতিয়াৰ পৰা তেওঁক জানো, 1995 চনত তেওঁ ইয়াৰে কাউন্সিলৰ হৈছিলে। তাৰ আগতেও বিভিন্ন গণতান্ত্ৰিক আন্দোলনত আমি যদিও চিকিৎসা বিজ্ঞানৰ ছাত্ৰ আছিলোঁ,
তাৰ আগৰ পৰাই বা সেই সময়তো বিভিন্ন ধৰণৰ জনগণৰ সংগ্ৰামৰ লগত জড়িত আছিলোঁ আৰু সেই হিচাপে ডাক্তৰ সুজিত চক্ৰৱৰ্তীৰ লগত আমাৰ জানখন হৈছিল আৰু তেতিয়াৰ পৰাই তেখেতৰ যি মহান মানৱতাবাদী গুণ সেই গুণৰ বিষয়ে আমি অৱগত হৈছিলোঁ আৰু আটাইতকৈ আচৰিত কথা অসমত ইলোৰা বিজ্ঞান মঞ্চ যি সংগঠন এই সংগঠনটো গঠিত হৈছিল ইলোৰা ৰায়চৌধুৰীৰ মৃত্যুৰ এবছৰ পিছত 2004 চনত ইলোৰা ৰায়চৌধুৰীৰ মৰণোত্তৰ দেহদাৰেৰে অসমত এটা পৰিৱেশ সৃষ্টি হৈছিল কিন্তু আমি আচৰিত পাইছিলোঁ যে 2004 চনত আমাৰ সংগঠনৰ কাম-কাজৰ মাজেৰেহে এই পৰিৱেশটো গঢ়ি উঠিছিল কিন্তু আচৰিত পাইছিলোঁ যে আমাৰ সংগঠন গঢ়ি উঠাৰ আগতেই ডাক্তৰ সুজিত চক্ৰৱৰ্তীয়ে নিজে উইল কৰি তেওঁৰ মৰণোত্তৰ দেহৰ লগতে অংগদান আৰু দেহদানৰ যিটো পৰিৱেশ তেতিয়া খুব ভালকৈ গঢ়ি উঠা নাছিল তেতিয়াই কিন্তু তেওঁ আগবাঢ়ি আছিল অৰ্থাৎ গোটেই জীৱনজুৰি তেওঁ মানুহৰ হকে কাম কৰি শেষত তেওঁ এই সিদ্ধান্ত লৈছিল যে মৃত্যুৰ পিছত মৰণোত্তৰ দেহ মাটিত পুতি বা পুৰি পেলাই নষ্ট কৰাতকৈ সেই দেহেৰে বা সেই অংগৰে কাৰোবাক যদি জীয়াই তুলিব পৰা যায় অংগদানৰ জৰিয়তে কাৰোবাক যদি জীয়াই তুলিব পৰা যায় নেত্ৰদানৰ জৰিয়তে কাৰোবাক যদি দৃষ্টিশক্তি দিব পৰা যায় আৰু সমগ্ৰ মৰণোত্তৰ দেহটোৰে যদি চিকিৎসা বিজ্ঞানৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শিক্ষাদান কৰিব পৰা যায় তাতকৈ মহত্তম কাম কি আছে তাতকৈ ডাঙৰ ধৰ্ম কি আছে বহুতে ধৰ্মৰ দোহাই দি ধৰ্মীয় বিশ্বাস মতে আমাৰ মৰণোত্তৰ দেহ সৎকাৰ কৰাৰ বিভিন্ন নিয়ম আছে হিন্দু ধৰ্মত বেলেগ নিয়ম ইছলাম ধৰ্মত বেলেগ নিয়ম আৰু এই ধৰ্মৰ বান্ধত বান্ধা আমি মৰণোত্তৰ দেহ সৎকাৰ কৰাৰ যি ব্যৱস্থা সেই ব্যৱস্থা গ্ৰহণ কৰোঁ কিন্তু মৰণোত্তৰ দেহ আৰু মৰণোত্তৰ অংগদানৰ জৰিয়তে মৰণোত্তৰ নেত্ৰদানৰ জৰিয়তে যি মহান কাম হৈছে তাতকৈ ডাঙৰ ধৰ্ম আৰু একো হ'ব নোৱাৰে আৰু সেই মহান ধৰ্মকে পালন কৰি গৈছিল ডাক্তৰ চক্ৰৱৰ্তীক আমি সিদিনাখন তেওঁ এই যে মৰণোত্তৰ দেহদানৰ যিটো অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছিল সেইদিনাখন আৰু এটা কথা আচৰিত হৈছিল আমাৰ তেওঁৰ 1962 চনৰ প্ৰথম তৃতীয় বাৰ্ষিক মানে তৃতীয় বেটছ যিটো গুৱাহাটী মেডিকেল কলেজত সেই বেটছৰ ছাত্ৰ আছিলে আমি আচৰিত হৈছিলোঁ যে সুজিতদাৰ মৃত্যুৰ খবৰ পোৱাৰ লগে লগে আৰু যে সেইদিনাখন তেওঁ গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত তেওঁক লৈ অহা হ'ল সেই খবৰটো প্ৰচাৰ হোৱাৰ লগে লগে তেওঁৰ যিকেইজন সহপাঠী বন্ধু আছিল গুৱাহাটীত থকা আটাইকেইজনে তেওঁক চাবলৈ লহৰি আহিছিল আমাৰ এজনী বাইদেউ উৎপলা বাইদেউ আমাৰ শিক্ষক আছিল ফিজিঅলজি বিভাগত বাইদেউ আমাৰ লগত কথা পাতি সুজিতদাৰ বিষয়ে বহুত কথা ক'লে আৰু ক'লে কি জানে আজয় প্ৰত্যেক বছৰে প্ৰতিজন মানুহৰ আমাৰ বন্ধুকেইজনৰ জন্মদিনত তেওঁ খবৰ কৰাই নহয় তেওঁ কেক পঠিয়াই দিয়ে সুজিতে আমাৰ কাৰণে কেক পঠিয়াই দিয়ে জন্মদিনৰ কেক ইমানেই তেওঁ আমাৰ কথাবিলাক মনত ৰাখে ইমানেই তেওঁ ডাঙৰ বন্ধু আছিল এই যে তেওঁৰ বান্ধোন বন্ধুসকলৰ লগত তেওঁৰ বান্ধোন কেৱল বন্ধুসকলৰ লগতে বান্ধোন সেই নহয় তেওঁ গোটেই মানৱতাৰ হকে মানুহৰ যি নিপীড়িত জনগোষ্ঠীৰ হকে তেওঁ জীৱন তেওঁৰ অন্তৰাত্মা জড়িত হৈ আছে আৰু সেইজনা মহান সুজিত চক্ৰৱৰ্তীয়ে সামাজিক বিভিন্ন কামকাজত জড়িত আছিল ইতিমধ্যে ওলাই পৰিছে জনজীৱনৰ পৰা আৰম্ভ কৰি আমাৰ সাহিত্য গোষ্ঠী একাৱন কয়েকজনৰ তেওঁ ঘৰ তেওঁ নিজেই দি থাকে আৰু কতো মানুহক ইমান সহায় কৰিছে জীৱনজুৰি তেওঁ মানুহক সহায় কৰিব মই এটা কথাত আচৰিত পালোঁ যে সুজিত দাই আনকি তেওঁ অসুখত হ'ল মই সেইদিনাখন মই ঘৰতো কৈছোঁ বহুদিন আগত তেওঁ জিৰণিৰ আগত কৈছোঁ যে আচৰিত পালোঁ সুজিত দা অসুখত ভুগি আছে অন্য কথাত তেওঁ মোক ফোন কৰে অন্য কথাত সামাজিক কথাত কেতিয়াবা ফোন কৰি জনায় কেতিয়াবা মেছেজ দিয়ে সুন্দৰ সুন্দৰ মেছেজ দিয়ে তেওঁৰ যে অসুখ হৈ আছিল সেই কথাটো কিন্তু কোনোদিনেই মোক নকৰে আৰু মই শুনিলোঁ বহুদিন পৰা আৰু তেওঁ জিৰণিৰ পৰা যে তেওঁ কাকো তেওঁৰ অসুখৰ কথা ক'বলৈ মানা কৰিছে কাকো ক'ব দিয়া হৈছে অসুখৰ কথা নক'ব গতিকে তেওঁ জীৱনটোক উপভোগ কৰিছিল মানুহৰ মাজত থাকি উপভোগ কৰিছিল আৰু মানুহক সহায় কৰি
জীৱনটো পাৰ কৰিছিল। আজি এইমাত্ৰ গান গাই গ'ল, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ গান গালে, আৰু শেষত জুবিন গাৰ্গৰ বাটৰে শেষতে এই গানটো গালে। জুবিন গাৰ্গৰ কথা আজি চাৰিওফালে প্ৰচাৰ হৈছে, যিসকল জুবিন গাৰ্গৰ কথা এটা সময়ত প্ৰচাৰ হোৱা নাছিল, কেনেকৈ তেওঁ মানুহক সহায় কৰিছিল। আৰু ডাক্তৰ সুজিত চক্ৰৱৰ্তীয়ে সেই জনগণৰ প্ৰতি যে সহায়, সেই সহায়ৰ কথা আজি আমি আগৰ পৰাই জানো, আজি আকৌ ওলাইছে। আৰু সেইজনা মানুহে কেৱল সহায় কৰাই নহয়, তেওঁৰ কিন্তু এটা সংগ্ৰামী সত্তা আছে। সাধাৰণভাৱে কেৱল মানুহক দান কৰা, মানুহৰ কাম কৰা কেৱল সেইটোৱে নহয়, গোটেই সমাজখন পৰিৱৰ্তন কৰাৰ কাৰণে যি এটা সংগ্ৰামী মনোভাৱ, সংগ্ৰামী যি আদৰ্শ, সেই আদৰ্শত থাকি সুজিত দাই কাম কৰিছে। সেইকাৰণে সুজিত দা সঁচাকৈ এজন মহান। আজি কোনোবা এজনৰ মই দেখা ইয়াত দেখিছোঁ যে মই লগ পোৱা সেৱকৰ এজন, জীৱিত সেৱকৰ, কোনে লিখিছে মই পাহৰিলোঁ, জাষ্ট চকুত পৰিছোঁ। সঁচাকৈয়ে সুজিত দা এজন সেই সেৱকৰ আদৰ্শবাদী, সমাজক পৰিৱৰ্তন কৰা, সকলো ত্যাগ কৰি সমাজক পৰিৱৰ্তন কৰা, নিজৰ সংগ্ৰামৰ মাজেৰে সমাজক পৰিৱৰ্তন কৰা, মানুহক ভাল পাই সমাজক পৰিৱৰ্তন কৰা, সেইজন সুজিত চক্ৰৱৰ্তী। তেখেতৰ প্ৰতি আমি ইডৰা বিজ্ঞান মঞ্চৰ গঠনৰ পিছৰ পৰাই তেওঁ আমাৰ লগত জড়িত আছিল। আমাৰ এজন ভাল বন্ধু আছিল, ভাল তেওঁ উপদেশদাতা আছিল। ইডৰা বিজ্ঞান মঞ্চৰ সকলো কাম কাজত তেওঁ আমাক সহায় সমৰ্থন আগবঢ়াইছিল। আৰু আজি ইডৰা বিজ্ঞান মঞ্চৰ গোটেই অসমতে এটা সংগঠন হিচাপে গঢ়ি উঠিছে, এটা ভাল সংগঠন হিচাপে গঢ়ি উঠিছে। সুজিত চক্ৰৱৰ্তীৰ অৱদান আমি ইডৰা বিজ্ঞান মঞ্চই কেতিয়াও পাহৰিব নোৱাৰোঁ। সেইজনা প্ৰতি আজি মোৰ ব্যক্তিগতভাৱে মোৰ শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ, আৰু ইডৰা বিজ্ঞান মঞ্চৰ পক্ষৰ পৰা তেওঁৰ প্ৰতি মোৰ সন্মান, মোৰ শ্ৰদ্ধা নিবেদন কৰি মোৰ কথা সামৰিলোঁ। ডক্টর সুজিত চক্রবর্তীকে আমার প্রণাম, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা খুবই কাছাকাছি বয়সী। আমি ডাক্তারবাবু বলে ডাকতাম, তিনি সবসময় স্যার বলে সম্বোধন করতেন। কতদিন বারণ করেছি শোনেননি। ফোল্ডারে আমার একটা ছোট্ট লেখা আছে, আমার কষ্টের কথা, আমার অকপট বেদনার কথা লেখা আছে। আপনারা পড়লে বুঝতে পারবেন তাকে আমি কতটা শ্রদ্ধা করেছি। আমরা সবার শুরুতে তার জীবনের নানান কথা খুব সংক্ষিপ্ত একটা বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুনতে পেরেছি, এবং আমার খুব অবাক লাগে যে মানুষের এদিক হলে ওদিক হয়, ওদিক হলে এদিক হয়। যে মানুষটা আনন্দে হাসপাতালের সময়ের বাইরে গিয়ে ফুটবল খেলতে পারে, সেই মানুষটা আবার ব্রিজ খেলায় মগ্ন হয়ে থাকে, এরকম দেখা যায়। যে মানুষটা এত বহির্মুখী, সে আবার অন্তর্মুখী হয় কি করে? আমরা একটু আগে দেখেছি, শুনেছি যে পরিবারকে তিনি কিভাবে ভালোবাসতেন এবং পরিবারের খুঁটিনাটি তিনি কিভাবে লক্ষ্য করতেন। আর আমরা এটাও জানি যে আমাদের বাংলা গানের কবিতার বড় চরিত্র লিখেছেন যে রাত্রে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতেম না ঠাই, দুজন যদি হতো আপন হতো না মোর আপন সবাই। যদি ঘরের দিকে নজর রাখি, বাইরেটা দূরে চলে যায়। বাইরের দিকে যত নজর রাখি, ঘরকে রক্ষা করা যায় না। এটা আমরা অনেক বড় বড় মানুষের জীবনে এই জিনিসটা দেখেছি। ঘরকে দিকে নজর হয়েছে তো বাইরের দিকে নয়, আর বাইরের দিকে যার গেছে তিনি ঘরের দিকে নজর দেন। কিন্তু একটা অদ্ভুত ভারসাম্য, জীবনের এই বিপরীত বিপ্রতীপ ব্যাপারগুলোকে তিনি কিভাবে রাখলেন, খুব আশ্চর্য লাগে। আমরা ধরুন মানব দরদী ডাক্তারবাবুদের আমরা কোট আনকোট ভগবান বলি। আমি অনেক সময় চিন্তা করেছি যে ডাক্তারবাবুদের যদি ভগবান বলি, তাহলে আমি ডক্টর সুজিত চক্রবর্তীকে কি বলবো? তথাকথিত ভগবানের উপরে আর কি নাম আছে যে নামে তাকে ডাকা যায়? এইভাবে একটা পরম শ্রদ্ধা, একটা পরম ভালোবাসা তার সঙ্গে। আমাকে তিনি কতটা কিভাবে নিয়েছেন আমি জানি না, কেননা বন্ধু মানুষ বহু দূরে চলে গেছে,
কিন্তু আমি তার বিয়োগে আমি আত্মীয় বিয়োগের চেয়েও অনেক বেশি আমি কষ্ট পেয়েছি। শুধু মনে হচ্ছে এরকম একজন খাঁটি মানুষ, যে সব মানুষের আজকালকে আর আমরা দেখা পাই না, কমে যাচ্ছে, আমরা বিপরীত মেরুর দিকে দৌড়চ্ছি। তো এখন এই স্বার্থপরতার জীবনে বা স্বার্থপর ভুবনে এরকম একটা মানুষ বিরল মানুষ। আমি তো এরকম মানুষ কোনোদিন চোখে দেখিনি। সুতরাং আমার বিনম্র প্রণাম তার কাছে। আর এই কথাটাও জানি, যে কথাটা বলা হয়েছে যে আমরা অনেক কথা বলি মৃত্যুর পরে মানুষের ওখানে যায়, কিন্তু মনে হয় বয়সের সঙ্গে সঙ্গে মনে হয় কোনো কিছু নেই, সবই মানুষের বানানো। আপনি দর্শন বলুন আর ভাবনা চিন্তা সমস্ত বলুন, সমস্ত কিছু মানুষের বানানো। যদি মানুষের দেশে দেশে বানানো না থাকতো তাহলে সমস্ত পৃথিবীতে সবকিছু একই রকমের হতো, এরকম অংশে অংশে ভাগ হতো না। আজকে আপনাদের সঙ্গে একসঙ্গে বসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি, আমার পরম সন্তোষ, আমার সৌভাগ্য। আপনারা সকলে সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। ডক্টর সুজিত চক্রবর্তীকে আবার আমার প্রণাম জানাই। ধন্যবাদ আপনাদের। আর একা এবং কয়েকজনকে বিশেষভাবে যে আজকের এই স্মরণ সন্ধ্যাটার আলোচনা করার জন্য। মোক সুজিতাৰ বন্ধু বুলি ইয়াতে দুআষাৰ কথা কোৱাৰ সুযোগ দিছে। তো প্ৰথমতে মই এটা এবং কয়েকজনৰ ফালৰ পৰা এই মহান ব্যক্তি ডক্টৰ সুজিত চক্ৰৱৰ্তী, আমাৰ সকলোৰে প্ৰিয় সুজিতাক স্মৰণ কৰাৰ কাৰণে যি সুন্দৰ এটা অনুষ্ঠান ইয়াতে অনুষ্ঠিত কৰিছে, আৰু তাৰ লগে লগে তেখেতৰ জীৱন চৰ্যালৈ যিটো তৰ্জা উলিয়াইছে, তাৰ কাৰণে তেখেতসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। শ্ৰদ্ধাৰ সুধীবৃন্দ, মোৰ সুজিতাৰ লগত দেখা হোৱাটো এটা অত্যন্ত সৌভাগ্যৰ কথা বুলি মই ভাবোঁ। কাৰণ মই কোনো সৌভাগ্য দুৰ্ভাগ্যৰ ওপৰত বিশ্বাস নকৰোঁ বা নাই, কিন্তু সুজিতাৰ লগত যে মই 1 বছৰৰ অধিক কাল একেলগে থাকিলোঁ, সেইটোকে মোৰ জীৱনৰ আটাইতকৈ সৌভাগ্যজনক সময় বুলি মই ভাবিছোঁ। আৰু সুজিত দা মোৰ জীৱনৰ কাৰণে এজন অভিভাৱক, এজন পথ প্ৰদৰ্শক, এজন দাদা হিচাপে মই সুজিত দাক সদায় গণ্য কৰোঁ। মই সম্প্ৰদায় হিচাপে অসমীয়া সম্প্ৰদায়, ভাষা অসমীয়া, সুজিত দা বঙালী সম্প্ৰদায়, ভাষা বঙালী। কিন্তু যেতিয়াই সুজিত দাক হঠাতে গৈ মই লগ ধৰোঁ, কেনেকৈ কি তেওঁ বুজিলে যে মোৰ লগত ইমান সুন্দৰকৈ কথা ক'লে সেই আলিপুৰদুৱাৰত চাকৰি গ'ল। মোক বঙাইগাঁৱত এজনে ক'লে যে এজন খুব ভাল ডক্টৰ আছে, তেওঁ বামপন্থী ডক্টৰ, আলিপুৰদুৱাৰত থাকে, নাম ডক্টৰ সুজিত চক্ৰৱৰ্তী। মই আলিপুৰদুৱাৰত যোগদান কৰিয়ে সুজিত দাক ঘৰলৈকে গ'লোঁ। প্ৰথমে মোৰ সন্দেহ আছিল যে ডাক্তৰ মানুহ, আগতে মই এনেকুৱা ডক্টৰক কেতিয়াও লগ ধৰা নাই, আৰু ৰেলৰ ডক্টৰ, ক্লাছ 1 অফিচাৰ, মই বাৰু লগ ধৰিলোঁ, কিন্তু তেখেতে বা কেনেকৈ মোক বুজিব বা কেনেকৈ মোক গ্ৰহণ কৰিব, মই বৰ সন্দিহান আছিলোঁ। মোৰ এজন বন্ধুক লগত লৈ গৈছিল, কিন্তু তেখেতক যেতিয়া মই তেখেতৰ বাসভৱনত লগ কৰিলোঁ, মোৰ লগত যেতিয়া কথা ক'লে, মোৰ এনেকুৱা লাগিল যে এজন অতি আপোনজন মানুহক, বহুদিন চিনাকি এজন মানুহক মই লগ পাইছোঁ। আৰু কথা বতৰাৰ মাজেৰে তেওঁ মোক ক'লে যে এই মোৰ ঘৰৰ ইতিমধ্যে মোৰ দেউতাৰ মৃত্যু হৈছে, আৰু সেই মৃত্যুৰ দেউতাক শ্মশানস্থলীত থৈ আহি মই ঘৰত গা পা ধুই, চাবোনেৰে গা পা ধুই মই ঘৰৰ পৰা ওলাই আহিলোঁ। কাৰণ সমাজৰ যিবোৰ নীতি নিয়ম, সেইবোৰ নীতি নিয়ম মই যিহেতু এইবিলাক নামানো, গতিকে পৰিয়ালৰ ফালৰ পৰা কিবা অসুবিধাৰ সৃষ্টি হ'ব পাৰে, গতিকে পৰিয়ালৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে মই তাৰ পৰা আঁতৰি আহিলোঁ। আৰু তেখেতৰ পৰা জানিলোঁ যে তেখেত যদিও এগৰাকী ব্ৰাহ্মণ পৰিয়ালৰ আছিল, কিন্তু তেখেত আছিল ধৰ্মীয় ৰীতি নীতি নিয়মৰ
আচাৰ বিচাৰৰ সম্পূৰ্ণ তেওঁ তাত বাহিৰত এজন ব্যক্তি আছিল। সেইকাৰণে আমাৰ সমাজত ইমান কঠোৰ নিয়ম কানুন, ধৰ্মীয় নিয়ম কানুন থকা স্বত্বেও তেওঁৰ মনৰ ভিতৰত যিটো প্ৰগতিশীল চিন্তা চেতনা আছিল, সেই প্ৰগতিশীল চিন্তা চেতনাই তেখেতক তেনেধৰণৰ কাৰ্য কৰাবলৈ অনুপ্ৰাণিত কৰিছিল আৰু তেওঁ এইবোৰ কথা কৈ মোক কৈছিল, আপুনি মোৰ লগত থাকিব পাৰে, মই অকলে থাকোঁ, মোৰ লগত আগতে কোনো চিনাকি নাই। সেইজন আছিল সুজিত দা। তাৰপিছত মই গুৱাহাটীত আহিও তেখেতৰ লগত থাকিবলৈ গ'লোঁ। পৰিয়ালটোক দেখিলোঁ, সুজিত দাক দেখিলোঁ। সুজিত দাৰ আচৰিত কিছুমান কাম বা অনুকৰণ কৰিবলগীয়া কাম, এনেকুৱা বহুত কাম আছে যিবোৰ কথা কৈ আমি অন্ত কৰিব নোৱাৰোঁ। দুই এটা কথা আপোনালোকৰ অৱগতিৰ কাৰণে আমি ক'ব খোজোঁ। বৌদি আছে, বৌদিৰ লগত সুজিত দাৰ বিয়া এটা ঘটনাৰ মাজেৰে আহিব। বৌদি সুজিত দাই কোৱা মতে সুজিত দাই বিয়া কৰাব খোজা নাছিল বৌদি। তেওঁ বঙাইগাঁৱত চাকৰি কৰোঁতেও বহুতো মানুহে সুজিত দা আপোনালোকে সকলোৱে জানে এজন সুদৰ্শন চেহেৰাৰ মানুহ, হাফ চাৰ্ট যদিও পিন্ধে, চাইকেলেৰে যদি চলায়, কণীবোৰ চুলিবোৰ মানে পিছফালে তেওঁ আঁচোৰে, তেওঁ এজন অতি সুদৰ্শন যুৱক আছিল। আৰু সেইটোৰ সুযোগ লোৱাৰ কাৰণে বঙাইগাঁৱৰ দুই এটা ফেমিলিয়ে তেওঁ ঘৰলৈকে আমন্ত্ৰণ কৰিছিল। কিন্তু সুজিত দাৰ আদৰ্শ নিষ্ঠা, চাৰিত্ৰিক দৃঢ়তা, চাৰিত্ৰিক বৈশিষ্ট্য ইমানেই মজবুত আছিল যে তেখেতে সেইসকল ঘৰলৈকে নগৈ বঙাইগাঁৱত সেন ৰয় বুলি এটা ফেমিলি আছিল, দাদা আৰু বৌদি থাকে, তিনিজন ল'ৰা থাকে। সেই পৰিয়ালৰ লগত তেওঁৰ সম্পৰ্ক আছিল। তেওঁলোকক দাদা বুলি ভাবিছিল আৰু তেওঁলোকে সুজিত দা ভাই বুলি অশেষ মৰম যত্ন কৰিছিল। তাৰপিছতে যিটো মই কথা ক'বলৈ বিচাৰিছোঁ, সুজিত দা নাকি চিকিৎসাৰ কাৰণে গৈছিল বৌদিৰ ঘৰত। কথা প্ৰসংগত ওলাল যে বৌদিৰ দৰে বৌদি মানে আমাৰ চন্দ্ৰপা চক্ৰৱৰ্তী বৌদি, তেখেতৰ দৰে এজন সুনিপুণ, সকলো কাম কাজত নিপুণ এজনী মহিলা বা ছোৱালী হোৱাৰ কাৰণে কোনোবা পাত্ৰই তেখেতৰ গাৰ বৰণ লৈ তেখেতক গ্ৰহণ কৰিবলৈ অস্বীকাৰ কৰে। আৰু এই কথাটো সুজিত দাই শুনিল। কিমান মানৱীয় অনুভূতি থাকিলে, মানুহৰ প্ৰতি কিমান প্ৰেম থাকিলে এটা সহজভাৱে তেখেতে সেইটো চিন্তা কৰিলে যে এনেকুৱা ঘটনা সমাজত ঘটিব পাৰেনে। সুজিত দাৰ পেহীয়েক এজনী আছিল, এই ভঙা ঘৰত থাকে। তো তেখেতে সদায় সুজিত দাক বিয়া কৰাৰ কাৰণে ধৰি থাকে। তেতিয়া সুজিত দাই এইবিলাক সন্মতি দিলে যে ঠিক আছে, মই বিয়া কৰিম, যদি সেই ছোৱালী যদি মোক চাই মোক বিয়াত দিব, পঢ়িবলৈ ইচ্ছা কৰে বা দিবলৈ ইচ্ছা কৰে, মই তেওঁকেই বিয়া কৰিম। তেতিয়া সেই পেহীয়ে তেওঁৰ ঘৰত অলপ সামান্য চাকি বন্তি জ্বলাই বৌদিৰ লগত বিয়া পাতিল। আমি তেতিয়া সুজিত দা আৰু মই অকলেই থাকোঁ প্ৰায়। সুজিত দাই হঠাতে ক'লে যে মোৰ বিয়া হৈ গ'ল, আপোনাৰ বৌদি ঘৰত গৈ আছে। মই আচৰিত, বোলে আপুনি কি বিয়া কৰিলে? মই আপোনাৰ লগত সদায় থাকোঁ, আমাক বিয়া লৈছে, আপুনি নিমন্ত্ৰণ কৰা নাই। কেৱল ডক্টৰ ৰাহাক তেখেতে নিমন্ত্ৰণ কৰিছে। তাৰপিছত বৌদি ঘৰলৈকে আহে। সেই বৌদি আৰু সুজিত দাৰ যত্নত মই 1 বছৰৰ অধিক কাল এই বৌদিয়ে মোক অফিচত নিজৰ ঘৰৰ মানুহৰ দৰে ভাত ৰান্ধি মোক অফিচলৈ পঠায়। কিন্তু সুজিত দাই মোক ঘৰৰ পৰা আহিবলৈ নিদিয়ে। কোনোক্ৰমে মোৰ বিয়াৰ সুযোগ লৈ সুজিত দাৰ পৰা মই আঁতৰি অহাৰ চেষ্টা কৰিলোঁ। কিন্তু সুজিত দাৰ অন্তৰখন কেনেকুৱা আছে আপোনালোকে বুজিব। যিদিনাখন মই সেই ঘৰৰ পৰা ওলাই আহোঁ, অহাৰ সময়ত মই বৌদিক সুধিলোঁ যে সুজিত দা ক'ত গ'ল বৌদি? বৌদিয়ে ক'লে যে তেওঁ আপুনি যোৱাৰ কথাটো বৰ সহ্য কৰিব নোৱাৰে, সেইকাৰণে তেখেতে ঘৰত নাই, বাহিৰত গুচি গৈছে। মই তেতিয়া বুজিলোঁ যে তেখেতৰ লগত থকা পৰিয়ালৰ মানুহটো দূৰৰ কথা, মই পৰিয়ালৰ লগত কোনো সম্পৰ্ক নাই। মোৰ দৰে এজন মানুহৰ প্ৰতি তেখেতৰ যি মৰম স্নেহ আবদাৰ, এই আবদাৰ কিমান মূল্যৱান বা কিমান উল্লেখযোগ্য, এই কথাটো ভাবি মই আচৰিত হ'লোঁ। সুজিত দা আছিল ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ হুৱেৰ দি মাইণ্ড ইজ উইদাউট কেয়াৰ,
where the head is held high, where the world has not broken into pieces by narrow domestic war. বাংলাটো আছে আপোনালোকে ক'ব পাৰিব। সেইজন আছিল সুজিত দা। অসমত যেতিয়া 80 দশকৰ 70 দশকৰ শেষৰ ফালে আৰু 80 দশকৰ আৰম্ভণিতে উগ্ৰজাতীয়তাবাদী প্ৰতিক্ৰিয়াশীল প্ৰাদেশিকতাবাদী ভাষা বিৰুদ্ধে ভাষিকসকলৰ বিৰুদ্ধে বিৰাট আন্দোলন হৈছিল। সুজিত দাৰ মনটো কান্দি উঠিছিল যে এই বাতাবৰণৰ কেনেকৈ অৱশেষ কৰিব পাৰি, কেনেকৈ মকিবুৰ কৰিব পাৰি, তাৰ চিন্তা সুজিত দাই কৰিছিল। আৰু সেইকাৰণে সুজিত দাৰ লগত আৰু অনেক অসমৰ গণতান্ত্ৰিক বুদ্ধিজীৱী চিন্তাশীল ব্যক্তিৰ লগত লগ লাগি 1982 চনত আমাৰ দুজনী আছে ভালকৈ ক'ব পাৰিব গণসংস্কৃতি বিকাশ সমিতি গঠন কৰিছিল। আৰু এই গণসংস্কৃতি বিকাশ কমিটিৰ মাজেৰে জনজীৱন নামৰ কাকতখন প্ৰচাৰ কৰিছিল। জনজীৱন কাকতখন সুজিত দাক সন্তানৰ দৰে মৰম কৰিছিল, স্নেহ কৰিছিল। জনজীৱনৰ লগত জড়িত থকা আৰেক ভূপেন বৰ্মন, তেওঁৰ লগত কালি মোৰ কথা হ'ল। এই জনজীৱন কাকতখন টকাৰ অভাৱত প্ৰিণ্ট নহয়, প্ৰচাৰ নহয়, লেখাৰ অভাৱতো প্ৰচাৰ নহয়। কিন্তু সুজিত দা যেতিয়া কাউন্সিলাৰ হয়, তেখেতে যেতিয়া ভাত্তাটো পায় মাহৰ শেষত, সেই ভাত্তাটো লৈ জনজীৱনৰ অফিচত গৈ সেই বৰ্মনক সুধিব ক'ত কিমান জনজীৱনৰ পইচা দিব লগা আছে, প্ৰিণ্টিঙত কিমান পইচা দিব লগা আছে, ঘৰ ভাড়া কিমান দিব লগা আছে, বৰ্মনে দৰমহা পাইছে নে পোৱা নাই, যদি পোৱা নাই তেওঁৰ দৰমহা আছিল 800,000 টকা বৰ্মনক উলিয়াই দিয়ে। এইজন আছিল ডক্টৰ সুজিত দা। তেওঁ ডক্টৰ আছিল। বহুত ডক্টৰেই সা সম্পত্তি ঘৰ বাৰী কৰাৰ কাৰণে অনবৰত চিন্তা কৰে, যত্ন কৰে। সুজিত দা গৰীব ঘৰত জন্মা নাছিল। সুজিত দাৰ দেউতাক কম্পাউণ্ডাৰ আছিল সুৰেশ চক্ৰৱৰ্তী। সুজিত দা যেনেকুৱা আছিল তেওঁৰ দেউতাকো তেনেকুৱা আছিল, সুজিত দাই মোক কৈছিল। সুজিত দাৰ দেউতাক নিজে মাছ নাখাইছিল, কিন্তু মাছ মাৰি যিমান মাছ পায় গোটেই গাঁৱৰ মানুহবিলাকক ভগাই দিছিল। ৰাতি পিয়াল যি মানুহ তেওঁৰ ঘৰলৈকে আহে ৰোগী, তেওঁ থাকিব নোৱাৰে, সেই ৰাতি পলাই গৈ তেওঁ চিকিৎসাত গুচি গৈছিল আৰু কৈছিল যে মোৰ দৰে কম্পাউণ্ডৰ এইখন গাঁৱত থাকোঁতে মানুহ চিকিৎসা নাপাই মৰিব, সেই কথা মই ক'বলৈ নিদিওঁ। সুজিত দাৰ ক্ষেত্ৰতো সেই কথাই খাটিছিল, মই নিজে দেখিছোঁ। একেলগে ভাত খাই আছোঁ, 10টা বজাত বৌদিয়ে ভাত দিছে, ভাত খাই আছোঁ। আহিল, দৰ্জাত বেল বাজিলে, আহিল যে মোৰ ছোৱালী তাত বেমাৰ। ভাত তেওঁ শেষ নকৰাকৈ ওলাই গুচি আহিল। মই ক'লোঁ দাদা ভাতটো খাই দিয়ক। নহয়, মই যোৱাটোত যদি 10 মিনিট আগতে গ'লে বেমাৰীজন সুস্থ হোৱাৰ কিবা উপায় আছে, মই তেতিয়াহ'লে ভাত নোখোৱাকৈ যোৱাটো উচিত। এইজন আছিল ডক্টৰ সুজিত চক্ৰৱৰ্তী। টকা পইচাৰ কথাটো নাছিলে। এই যিটো ঘৰত এতিয়া সুজিত চক্ৰৱৰ্তী বা সুজিত দা বা বৌদিহঁত থাকে, সেইটো ঘৰ নিজেও ল'ব পৰা নাই। পৰিয়ালৰ কথা কোৱা হৈছে, সুজিত দাৰ পৰিয়ালক মই দেখিছোঁ। কিমান এটা কি বুলি মই ক'ম, একেলগে বহুতক দেখিছোঁ। সুজিত দাৰ দাদাবিলাকক দেখিছোঁ, বৌদিবিলাক, অন্য তেওঁৰ বৌদিবিলাকক দেখিছোঁ। ঘৰ ভৰি যায়, থকাৰ জেগা নাই, আমি একেলগে মাতি থাকোঁ। কিমান খোলা মেলা ৰাজনীতি, গানৰ কথা, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ কথা, নৃত্যৰ কথা তেখেতসকলৰ মাজত বন্ধুত্বপূৰ্ণভাৱে আলোচনা হয়। কাৰ ঘৰত কিমানৰ ঘৰত এনেকুৱা আলোচনা হয় মই বুজি নাপাওঁ। সুজিত দাৰ পৰিয়ালটো আছিল 91 পৰিয়াল। সুজিত দা আৰু তেওঁৰ জেঠাৰ ভাইও একেলগে থাকে, তেওঁলোকৰ বৌদিবিলাক থাকে, ল'ৰা ছোৱালী একেলগে থাকে। প্ৰথম অৱস্থাত সুজিত দাৰ দৰমহা বেছি নাছিল। সেই দৰমহা আধা দৰমহা তেওঁ পৰিয়াললৈকে পঠায়। মই ক'লোঁ সুজিত দা ঘৰত পইচা দিব লাগে, বোলে দিব লাগেতো। তেওঁলোকে কি কৰে, এজনে ক'লে এজনে শিক্ষকতা কৰে আৰু কিবা কিবি কৰি থাকে। মই ডাক্তৰজনে যদি ইমান দৰমহা পাই অকলে চলিব নোৱাৰোঁ, তেওঁলোকে কেনেকৈ চলিব পাৰে? গতিকে মই তেওঁলোকক টকা দিবই লাগিব। সুজিত দা যেতিয়া ক্লিনিকেল দিয়ে, তাকো মই দেখিছোঁ। এদিন সুধিলোঁ সুজিত দা যে সুজিত দা আপোনাৰ ইনকাম কিমান হয়? চাওঁ দিয়কচোন, মই কিছুমান মানে য'ত হস্তক্ষেপ কৰিব নালাগে বা সোমাব নালাগে, মোৰ সাহস আছিল, কৌতূহল আছিল, তাতে মই সোমাইছিলোঁ। এইটো সোধা কথা নহয়, কিন্তু সুজিত দাক সুধিছিলোঁ যে আপোনাৰ কিমান ইনকাম হয়। সুজিত দাৰ এই পকেটৰ পৰা 50 টকীয়া, 100 টকীয়া, 200 টকীয়া এইবোৰ একেলগে মানে জাপি থোৱা নহয়, এইবোৰ পইচা উলিয়াই সেইবোৰ ভাগ ভাগ কৰি মোক দেখুৱালে।
এইখিনি আমাৰ কৰ্মচাৰীবিলাকৰ দৰমহাৰ কাৰণে ৰাখি দিলোঁ, এইখিনি ঘৰ ভাড়াৰ কাৰণে ৰাখি দিলোঁ, এইখিনি আপোনাৰ বডিৰ কাৰণে দিলোঁ, আৰু এইখিনি মোৰ খৰচৰ কাৰণে ৰাখিলোঁ। মই বোলো তেতিয়াহ'লে আপোনাৰ বেলেগ পইচা ক'ত থাকিল? বেলেগ পইচাৰ আৰু কি দৰকাৰ? এইটো চলি আছোঁ, আমি চলি থাকোঁ। এইজন আছিল ডক্টৰ সুজিত চক্ৰৱৰ্তী। আৰু যিটো সাহস, অদম্য সাহস আছিল সুজিত দাৰ। আপোনালোকে ভাবিব, সুজিত দা যেতিয়া কাউন্সিলাৰ হৈ থাকে, এই গুৱাহাটী কৰ্পৰেশ্যনক উন্নতিৰ পথত নিয়াৰ কাৰণে সুজিত দাই অহোপুৰুষাৰ্থ চেষ্টা কৰিছিল। সেই সময়ত গুৱাহাটী পৌৰসভা খুব ফাইনেন্সিয়েলি উইক আছিল। তেওঁ চিন্তা কৰিছিল কেনেকৈ গুৱাহাটী পৌৰসভাৰ আৰ্থিক উন্নতি কৰিব পাৰি। আৰু সেই সময়ত গুৱাহাটীৰ চাৰিওফালে যিবোৰ বাছ যান বাহন আহে, তাৰ যিবোৰ টেক্স কালেকশ্যন কৰে, সেইবিলাক কিছুমান এজেঞ্চিৰ দ্বাৰা, প্ৰাইভেট মানুহৰ দ্বাৰা কালেকশ্যন কৰা হয়। ফলতে GMCয়ে যিমান টকা পাব লাগে সিমান টকা নাপায়। তেওঁৰ প্ৰচেষ্টাতে এটা প্ৰস্তাৱ আনিলে যে এইবাৰৰ পৰা আমি GMCৰ এই যে টকাবিলাক আমি আমাৰ নিজৰ মানুহৰ দ্বাৰা কালেকশ্যন কৰিম। প্ৰস্তাৱ পাছ হ'ল। সুজিত দা সেই সময়ত সমস্ত কাউন্সিলাৰ, আনকি তাৰ পৌৰ কমিশ্যনাৰ, তেখেতসকলে সন্মানৰ দৃষ্টিৰে চাইছিল আৰু তেওঁৰ মুখলৈ চাইছিল। গতিকে তেওঁৰ এই কথাত সকলোৱে হয়ভৰ দিলে, বিল পাছ হৈ গ'ল, আইন পাছ হৈ গ'ল। কিন্তু পাছ হ'লে কি হ'ব? সমস্ত দাদাবিলাকে গৈ অন্যান্য কাউন্সিলাৰবিলাকৰ ওপৰত হেঁচা দিলে যে এই আইনটো উঠাই লওক, আমাৰতো কাৰবাৰ বন্ধ হৈ যাব। সুজিত দাৰ ওপৰতো হেঁচা আহিল। কাউন্সিলাৰবিলাকে সুজিত দাক ফোন কৰিব ধৰিলে, আপুনি কি আইন এইটো আনিলে? দাদা এইটো উঠাই লওক, আপোনাৰ চব কথাই ভাল, কিন্তু এইটোতো আমি কৰিব নোৱাৰোঁ। মই যিদিনাখন সুজিত দাৰ ওচৰত থাকোঁ, তেওঁক ফোন কৰি আছে, দাদা কওকচোন ঘটনাটো কি? ক'লে যে এইটো অহাকালি এটা আমি বিল আনিছিলোঁ, বিলটোত এনেকুৱা হ'লহেঁতেন, কিন্তু চাৰিওফালে দাদাবিলাকে হুলস্থুল কৰি আছে, গতিকে কালি এই বিলটো আকৌ ওলটাই নিয়া হ'ব, অৰ্থাৎ নাকচ কৰা হ'ব। সকলোৱে কৰিলে, মই কিন্তু নকৰোঁ। তেতিয়া মই ক'লোঁ যে দাদা চাওক, পৰিস্থিতিটো বৰ ঠিক নহয়, আপুনি অলপ সাৱধানে চলিব। তেখেতে ক'লে মইনো কি সাৱধানে চলাৰ আছে? এইটো কামাখ্যা মন্দিৰত এই সিদিনাখন য'ত তেওঁৰ যে এস্কৰ্টৰ দ্বাৰা পৰিবেষ্টিত SP-কে আলফাবিলাকে মাৰি পেলাল। মোৰতো একো নাই, মোক যিকোনো কাম কৰিব পাৰে, কৰিলে কৰিব, মোৰতো কি কথা আছে? নেক্সট ডে যেতিয়া তেওঁলোকৰ সভা বহে, সেই সভাৰ চাৰিওফালে সেই দাদাবিলাকে ঘূৰি ফুৰিছে। তেওঁ সাহস কৰি কমিশ্যনাৰক কৈছে যে এইখন সভা সেইবিলাকৰ নে আমাৰ সভা? আমাৰ সভা যদি সেইবিলাক কেনেকৈ ঘূৰি ফুৰে, আপোনালোকে গুচাই দিয়ক সেইবিলাকক। তাৰপিছত বিলখন উলটি গ'ল। তেখেতে অকলে দৰ্জ কৰিলে, ৰেকৰ্ড কৰিলে যে তেওঁৰ অসন্মতিৰ কথা। এইজন হ'ল সুজিত দা সাহস। সকলো ফালৰ পৰা সুজিত দা এজন ব্যতিক্ৰম, বিৰল এজন ব্যক্তি আমাৰ সন্মুখত আছে। মইতো দেখিছোঁ এনেকুৱা মানুহ। নীতি নৈতিকতাৰ ফালৰ পৰা কেইজন আছে মোৰতো সন্দেহ। এইজন মানুহক আমি হেৰুৱালোঁ। এই সুজিত দাক, এই হাফ চাৰ্ট পিন্ধা আপোনালোকে সকলোৱে জনা, এই চাইকেলখন কেতিয়াবা ঠেলি লগত কথা কৈ যোৱা এই মানুহজন এতিয়া আমি আৰু দেখা নাপাম। কিন্তু সুজিত দাৰ যি কাম কাজ, চিন্তা ভাৱনা, চেতনা, এইবোৰ আমাৰ প্ৰত্যেকজনের অন্তৰে অন্তৰে নিশ্চয় থাকিব। আৰু সেইবোৰে আমাক সুজিত দাৰ ক্ৰিয়া, কৰ্ম, চিন্তা ভাৱনা আগবঢ়াই লৈ যোৱাৰ কাৰণে আমাক সহায় সম্বল যোগাব। আমি আশা ৰাখিছোঁ সুজিত দাৰ আজি যেনেকুৱা এইটো ওলালে আৰু বহুত কথা, এইবোৰ কথা কৈ আপোনালোকক আমনি দিব নোখোজোঁ। সুজিত দাৰ প্ৰতি মই গভীৰ শ্ৰদ্ধা, প্ৰণাম সকলো নিবেদন কৰিছোঁ। এই বুলি কৈ আপোনালোকক সকলোকে ধন্যবাদ জনাই, যদি কিবা বিৰক্ত কৰিছোঁ তাৰ কাৰণে মাৰ্জনা বিচাৰি মোৰ ক'বলগীয়া সকলো ধন্যবাদ কনক মহম্মদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনা। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অলকা মণ্ডলকে। আমি বিলং করছি। পেয়েছি ছুটি বিদায় দেব
ভাই সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেব ভাই সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেব ভাই সবারে আমি প্রণাম করে যাই। ফিরাই দিন দ্বারের চাবি রাখি না আর ঘরের দাবি। ফিরাই দিন দ্বারের চাবি রাখি না আর ঘরের দাবি। সবার আজি প্রসাদ বাণী চাই সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেব ভাই সবারে আমি প্রণাম করে যাই। একা এবং কয়েকজন প্রত্যেকে উপস্থিত সকলক ধন্যবাদ জানাইছোঁ যে তেখেতসকলে তেওঁলোকৰে 10 বছৰৰ অধিককাল অনুষ্ঠানটো সভাপতিত্ব কৰা সুজিতাৰ স্মৰণতে সভা পাতিছে। মই সুজিতাৰ পৰিয়ালৰ আটাইকে এই সভাত উপস্থিত থকাৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ। তেখেতসকলৰ মতামতৰ কাৰণে আৰু ধন্যবাদ জনাইছোঁ। সুজিতাৰ লগত মোৰ আচলতে যোগাযোগৰ সময়ত 1942 চনৰ পৰা মৃত্যুৰ আগমুহূৰ্ত লাগে 2 মাহমান বাজে। তেখেত যেতিয়া অসুস্থ হ'ল তাৰ আগলৈকে 15 ফেব্ৰুৱাৰী মাহৰ আগলৈকে মাহত 2-3-4 বাৰ মই তেখেতক মেছেজ দিওঁ, তেখেতেও মেছেজ দিয়ে। কিন্তু শেষৰ ফালে মেছেজত তেখেতে আৰু মোক এৰক, মোক হিচাপৰ পৰা বাদ দিয়ক এই কথাষাৰ বাৰে বাৰে মনে মনে তেখেতে আনক নকলেও নিজৰ অসুস্থতাৰ কথা জানিছিল। আমাৰ ভাৰতবৰ্ষৰ মানুহৰ গড়ায়ুস আজি 70 বছৰ, তেখেতে 82 বছৰ বয়স হৈছে। কিন্তু 82 বছৰ বয়স পোৱাৰ পিছতো আমি যিসকলে সুজিতাক পাইছোঁ আপোনালোকে এই মানুহজনক যে বয়স হৈছিল এইটো আমি কোনোৱে ভাবিব পৰা নাছিল। কাৰণ তেওঁ ঘৰে বাহিৰে য'তেই যুক্ত হৈছিল অন্তঃকৰণেৰে সৈতে যুক্ত হৈছিল। আৰু তেওঁৰ বিচাৰিতাৰ কোনো উদাহৰণ মই এই 43 বছৰৰ অভিজ্ঞতাত দেখা পাওঁ। মই 15 তাৰিখৰ স্মৰণত থাকিব পৰা নাছিলোঁ। তাৰ 2 দিন পিছত মই সুজিতাৰ ঘৰলৈ গৈছিলোঁ। ঘৰলৈ গৈ যিটো পৰিৱেশ দেখিছোঁ তাৰ কাৰণে মই তেখেতক অভিনন্দন জনাওঁ। সুজিতাই তেখেতৰ মৰণোত্তৰ দেহদান কৰিছিল। কিন্তু তেখেতে পৰিয়ালক যি শিক্ষা দি গৈছে দেহদানটো একো নহয়। যিবোৰ অৰ্থহীন সংস্কাৰ সেইবোৰৰ পৰা মুক্ত নহ'লে আমাৰ এই সমাজ সঁচা অৰ্থত বৈজ্ঞানিক সমাজ, বস্তুনিষ্ঠ সমাজ বুলি আমি দাবী কৰিব নোৱাৰোঁ। মই গম পাইছিলোঁ যে তেওঁলোকে কোনো আনুষ্ঠানিকতা কৰা নাই, কোনো ব্ৰত পালন কৰা নাই, যিবিলাকৰ কোনো অৰ্থও নাই। কিন্তু যিসকল ধৰ্মান্ধ মানুহ, সংস্কাৰত আচন্ন মানুহ, এই মানুহসকলক খুবেই উদাহৰণ দেখুৱাওঁ। আমি সকলোৱে কওঁ, কিন্তু ব্যক্তিগত জীৱনত আমি সন্ধি কৰোঁ, বুজাবুজি কৰোঁ। সেই শিক্ষাটো তেওঁলোকৰ পৰিয়ালত দি গৈছিল কাৰণে 15 তাৰিখে যাওঁতে মই তেওঁলোকৰ ঘৰত কোনো আনুষ্ঠানিকতা নেদেখি খুব আনন্দিত হৈছোঁ। সুজিতাৰ গুণাৱলীৰ বিষয়ে ক'বলৈ গ'লে এষাৰ কথাই ক'ব পাৰি যে তেওঁ যিমান মহৎ তাতকৈ তেওঁৰ মহত্বৰ কথা আৰু বহুত বেছি। তেওঁৰ মহত্বৰ কথা কৈ শেষ কৰিব নোৱাৰে। বিশেষকৈ এই আমি যিখন সমাজত বাস কৰোঁ ভোগবাদী বস্তুবাদী জগত, এই জগতৰ তেখেতে যিটো উদাহৰণ ৰাখি গৈছে, মোক যিটো বিষয়ে তেখেতে চিনাকি কৰি দিছে। নতুন পৃথিৱী আলোচনীখন আমি অনুষ্ঠিত কৰিব উলিয়াই আছোঁ।
অসুস্থ হৈ যোৱাৰ আগলৈকে তেখেতলৈ যদি যেতিয়া মই কপি দিবলৈ আহোঁ এটা সময়ত তেওঁ 15-20 কপি ৰাখিছিল, শেষৰ ফালে তেওঁ 5 কপিমান ৰাখিছিল। কিন্তু এই 5 কপিৰ ধনখিনি তেওঁ আৰু বাকী নথৈছিল। এইটো যিটো শিক্ষা যে এখন কাগজ উলিয়াবৰ কাৰণে পইচাৰ যি প্ৰয়োজন, ৰিডাৰে যদি এই কথাটো নুবুজে সেই কাগজবোৰ জীয়াই নাথাকে। আজি সমগ্ৰ বিশ্বত আমাৰ ভাৰতবৰ্ষত অসমত কাগজৰ চাৰ্কুলেশ্যন কমিছে। কাগজৰ ৰিডাৰ কমিলে লাভ হয় যিসকলে চিটা বস্তা চলাই থাকে, সকলোবিলাক কাগজৰ আধাতকৈ বেছি বিজ্ঞাপন, তথাপি কোনোখন কাগজৰ কিন্তু দাম কমা নাই। চুইটে যিখন কাগজ উলিয়াবলৈ অহোপুৰুষত্ব কৰিছিল সাপ্তাহিক জনজীৱন 1982 চনৰ 2 জানুৱাৰীৰ পৰা প্ৰকাশিত হৈছিল। সেইটো ক'বলৈ গ'লে অসমৰ ইতিহাসত, বাতৰি কাগজৰ ইতিহাসত এক বিশেষ উল্লেখযোগ্য কথা। ইয়াৰ আগতে কেতিয়াও ঘটা নাই। পলিটিকেল পাৰ্টিবিলাকে কেতিয়াবা দুখন এখন কাগজ উলিয়াইছিল। অসমত CPI দলে তেওঁলোকৰ আন্তৰ্জাতিক কমিউনিষ্ট পাৰ্টীৰ সাহায্যত এটা প্ৰেছো কিনিছিল ৰাছিয়াৰ পৰা আৰু কাগজো উলিয়াইছিল বা এতিয়াও ওলাইছে। কিন্তু জনজীৱন কাগজখন যেতিয়া উলিয়াই যে নিয়মাৰীকৈ উলিয়াবৰ কাৰণে আমাৰ কাৰণে কোনো প্ৰেছ নাছিল। আমি যিটো প্ৰেছত এইটো ছপাইছিলোঁ, গিৰিম বৰুৱাৰ ঘৰৰ থকা কাষতে থকা দীপ্ত বৰাৰ এটা প্ৰেছ, এদিন সেই প্ৰেছতে আমাৰ ওপৰত আক্ৰমণ হ'ল। আমাৰ যিজন কম্পজিটৰ তেওঁলোক মাৰধৰ কৰিলে। মই আৰু এজন মই তেতিয়া DC অগ্নিহোত্ৰী আছিল, তেওঁলোক গৈ আবেদন কৰিলোঁ আৰু তেওঁলোকে পুলিচৰ জৰিয়তে কাল্পিতক বিচাৰি আহিল। কিন্তু পিছদিনাই মালিকে আমাক কৈ দিলে যে আপোনালোকে আৰু কাগজখন ইয়াৰ পৰা ইয়াত চপাব নোৱাৰে। কাগজখন গুৱাহাটী ক্লাবলৈ সেই পেজটো উঠাই ল'বলৈ মালিকে চেষ্টা কৰিলে। গুৱাহাটী ক্লাবত সেই সময়ত উচ্ছেদ চলিছিল। আপোনালোকে জানে গুৱাহাটীত অগ্নিহোত্ৰীৰ দিনত বহুতকেইটা ডাঙৰ উচ্ছেদ হৈছে, যিবিলাক আগতে কোনোৱে পৰা নাছিল। সেই য'ত প্ৰেছটো বহুৱাইছিল সেই প্ৰেছটোৰ ঠাইখিনিও আছিল আইনসন্মত নোহোৱা, গতিকে সেই প্ৰেছটো বন্ধ হৈ গ'ল। তেতিয়া একমাত্ৰ বিকল্প থাকিল যে এই ইয়াৰ কাৰণে এটা প্ৰেছ লাগে। কেইজনমান মানুহ বহিল, তাৰ ভিতৰত সুনীলদা অন্যতম। তেতিয়া কমিউনিষ্ট পাৰ্টীৰ জৰিয়তে এটা চিনেমাত প্ৰেছ পৰি আছিল যে সেই প্ৰেছটো কিনি আনিব লাগে। গণেশ দাস সম্পাদক আছিলে। 4-5জন মানুহ গৈ এসপ্তাহৰ ভিতৰত সেই প্ৰেছটো কিনি আনি আমাৰ বৰ্তমান ভাৰতীয় গণতন্ত্ৰ সংঘৰ য'ত অফিচ আছে তাতে বহুৱালে আনিব। আৰু সেই বহুৱা প্ৰেছৰ পৰা জনজীৱন বহুদিন ধৰি চলি থাকে। অনিয়মীয়া হৈ থকাৰ পিছতো 2007 চনমানলৈ চলি আছিল। আৰু ইয়াৰ সিংহভাগ বৰঙণি সুজিতদাই আগবঢ়াইছিল। আপোনালোকে জানে যে সুজিতদাই দাম বৰঙণিৰ কথা কৈ নুফুৰিছিল। যেনেকৈ এতিয়া আমি জুবিন গাৰ্গৰ বিষয়ে জানিব পাৰিছোঁ, কিন্তু তাতোকৈ জুবিন গাৰ্গতকৈ সুজিতৰ এটা বেলেগ উদ্দেশ্য আছিল যে তেওঁ যাকে তাকে দান নকৰিছিল। তেওঁ দান কৰিছিল সেইসকলক যিসকলে যিটো সময়ৰ যিটো সমস্যাৰ কাৰণে সমাজ ভুগি আছে তাৰ পৰা মুক্ত হ'বৰ কাৰণে অনুপ্ৰেৰণা দিব কাম কৰিব পাৰে। তেনেকুৱা ক্ষেত্ৰতে তেখেতে এই ধৰণৰ দায়িত্ব লৈ আগবাঢ়ি আহিছে। আজি এই সময়ত এনেই মানুহৰ সংখ্যা আটাইতকৈ কমিছে। তদুপৰি আদৰ্শত অটল হৈ থকা আৰু সেই আদৰ্শক উৎসৰ্গিত কৰিব পৰা মানুহৰ সংখ্যা আৰু কমিছে। সেই ক্ষেত্ৰত সুনীলদাই আমাৰ লগত যি চামিকি ৰাখি থৈ গৈছে, তেওঁ এখন বৃহত্তৰ সমাজ, ডাক্তৰ হিচাপে, চিকিৎসক হিচাপে ৰোগীসকলৰ লগত সম্পৰ্ক, যেতিয়া পেথলজিষ্ট লেবৰেটৰী খুলিলে সেইসকল ৰোগীৰ লগত সম্পৰ্ক, তেওঁলোকৰ পৰিয়ালৰ লগত সম্পৰ্ক, আৰু তেওঁৰ কাৰণে কোনো বিশিষ্টজন নাছিল, সকলো একে। তেওঁ নিজেও কেতিয়াও যদি সময়ৰ জোখেৰে চালে তেওঁ আভিজাত ঘৰতে জন্মগ্ৰহণ কৰিছিল, কিন্তু তেওঁ কেতিয়াও আভিজাত্যশালী নাছিল। যিটো বহুতৰ ক্ষেত্ৰত আভিজাত মানুহবিলাক থাকে, কিন্তু তেওঁ আভিজাত্যশীল, তেওঁলোকৰ ওচৰলৈ মানুহ যাব নোৱাৰে। এই ক্ষেত্ৰত সুজিতদা আছিল ব্যতিক্ৰম। সুজিতদালৈ যোৱা মানুহজনৰ দ্বিতীয়বাৰ ঘূৰি যাব নোৱাৰিছিল। তেওঁৰ যিটো চাৰিত্ৰিক আকৰ্ষণ, ব্যক্তিত্বৰ আকৰ্ষণ, এই আকৰ্ষণে তেখেতক বিশেষভাৱে মানুহৰ মাজলৈ লৈ গৈছিল। মই ব্যক্তিগতভাৱেও যথেষ্ট ক্ষতিগ্ৰস্ত হৈ তেখেতৰ মৃত্যু। আপোনালোকে সকলোৱে হয়তো জানে, বিশেষকৈ একাংশ পৰিবহণ গোষ্ঠী, তেখেত এজন গভীৰ সাহিত্য ৰসিক আছিল। মই কেতিয়াবা বাংলা ভাষাৰ কিবা পুথি পঢ়িলে, কিবা অসুবিধা হ'লে সেই কথাটো বুজিবৰ কাৰণে তেওঁ যদি মুহূৰ্ততেই নোৱাৰে, তেনেহ'লে সেই ঘণ্টাৰ পিছত তেওঁ ৰাতি যিমানেই নহওক মোক মেছেজ কৰি জনাব, বা অলপ আগতে আছিলে ইয়াত আমাৰ অধ্যাপক, তেখেতক সুধিবলৈ মোক পৰামৰ্শ দিব। আৰু এটা তেখেতৰ সংস্কৃতিৰ প্ৰতি যিটো আকৰ্ষণ, যে আমাৰ ঘৰলৈ তেখেতে 3টা বিহুতে সদায় শুভেচ্ছা বাৰ্তা দিয়ে।
সাধাৰণতে অসমীয়া মানুহে কাতি বিহুত শুভেচ্ছা বাৰ্তাৰ কথা নাভাবে, কিন্তু তেওঁ প্ৰতি বিহুতে কাতি বিহুৰ দিনা তেখেতে শুভেচ্ছা বাৰ্তা। এইটো আচলতে সংস্কৃতি, এইটো কোনো বিনিময় নহয়। আমাৰ আপোনালোকে জানে আমাৰ ইয়াতে দুটা 150 বছৰৰ জয়ন্তী ওচৰা ওচৰিকৈ হৈছে, লক্ষ্মীনাথ বেজবৰুৱা আৰু ৰবীন্দ্ৰনাথৰ সময়ত গুৱাহাটীত যিটো পৰিৱেশ হৈছিল, বিশেষকৈ আমাৰ এই অঞ্চলত, এই পৰিৱেশত সুনীল চক্ৰৱৰ্তী বৰৰবী সৰ্বাগ্ৰণী। তেখেতে সমস্ত ৰেলৱে মেনক ৰেলত কাম কৰা কৰ্মচাৰী বিষয়াসকলকে এইধৰণে জড়িত কৰিছিল যে আমাৰ অনুষ্ঠান কৰিবৰ কাৰণে ল'ব লগা হৈছিল ফিল্ডখন, বিহুতলীৰ ফিল্ডখন ল'ব লগা হৈছিল, কাৰণ তাতো বতৰ বেয়া আছিল। তথাপিও মানুহৰ যিটো সমাগম, সেই সমাগমটো তেওঁ বৰঙণি অভূতপূৰ্ব আছে। আৰু তেখেতে আছিল অতি গভীৰভাৱে ৰবীন্দ্ৰ ভক্ত, আৰু ৰবীন্দ্ৰ ভক্ত মানুহ কেতিয়াও হতাশাগ্ৰস্ত হ'ব নোৱাৰে। ৰবীন্দ্ৰনাথক যিয়ে ভিতৰলৈ সোমাইছে, ৰবীন্দ্ৰনাথক সেই হতাশাগ্ৰস্ত মানুহজনো হতাশাৰ পৰা মুক্তি লাভ কৰিব পাৰে। সুনীলদা আছিল তেনেকুৱা এজন ব্যক্তি, তেখেতৰ কণ্ঠ আছিল খুব স্পষ্ট আৰু দৃঢ়, কোনো যুক্তি নাথাকা, আৰু তেখেতে ভাষা খুব কষ্ট কৰি শিকিছিল। বহুতেই জানিব তেখেতে যেতিয়া যত কথা শাস্ত্ৰক লৈ বুলি পুথিখন লেখে, তেওঁ কেইখনমান অভিধান কিনিছিল, কাৰণ অসমীয়া ভাষাৰ সকলোবিলাক অভিধানতে যিবিলাক আমাৰ ভাষা মানে স্বাস্থ্য বিজ্ঞানৰ কথা সেইবোৰ নাই তাত। গতিকে স্বাস্থ্য বিজ্ঞানৰ কাৰণে জানিবৰ কাৰণে তেওঁ ইংৰাজী ডিক্সনাৰীটো কিনিছে, বাংলা ডিক্সনাৰী কিনিছে। সেই সময়ত ওলোৱা প্ৰায় সকলোবিলাক পুথি, তেওঁ যিবিলাক পৰিভাষিক পুথি এইবোৰ কিনিছে। কেতিয়াবা কোনোটো পৰিভাষা তেওঁৰ মানে যিসকলে পৰিভাষা তৈয়াৰ কৰিছে তেওঁলোকে লেখাৰ ক্ষেত্ৰত সন্তুষ্ট হোৱা নাই, তেওঁ নিজাকেই চেষ্টা কৰিছে। শেষত আপোনালোকে দেখিছে যে সেই পুথিখন আমাক তেখেতে অনবদ্য উপহাৰ দি গৈছে। সেই পুথিখনৰ শেষৰ ফালে তেওঁ এটা অতি গুৰুত্বপূৰ্ণ মন্তব্য দিছে যে স্বাস্থ্য ৰক্ষা কৰিবৰ কাৰণে চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট নহয়, সমাজৰ স্বাস্থ্য যদি ঠিক নাথাকে তেনেহ'লে মানুহৰ স্বাস্থ্য কেতিয়াও ঠিক থাকিব নোৱাৰে। সেই সমাজৰ স্বাস্থ্য ঠিক কৰিবৰ কাৰণে তেওঁ কাউন্সিলাৰ হৈছিল, তেওঁ চিকিৎসক হৈছিল, তেওঁ জনজীৱনৰ লগত যুক্ত হৈছিল, তেওঁ নতুন বিশেষীৰ লগত যুক্ত হৈছিল, তেওঁ এজন প্ৰয়োজনৰ লগত যুক্ত হৈছিল। এই আটাইবিলাক মানুহে বিচাৰে এই সমতাৰ ভিত্তিত সকলোৱে সুখে সন্তোষে আনন্দত থাকিব পৰা পৰিৱেশ তৈয়াৰ হওক। এই পৰিৱেশৰ কাৰণে তেখেতে জীৱন উৎসৰ্গা কৰিছিল। যিখন ফটো ইয়াত দিছে এইখন আচলতে মোৰ কাৰণে ৰেয়াৰ ফটো। তেওঁ সদায় খুব কম ৰঙৰ কাপোৰ পিন্ধিছিল, শেষৰ ফালে ঠাণ্ডা এই ধৰণৰ কনচিলৰ দুটামান চাৰ্ট পিন্ধিছিল। মই যিটো পিন্ধিছোঁ কম তেখেতে ডাঙৰ পিন্ধিছিল। এই যে শেষৰ ফালে এই ৰঙীন চোলা পিন্ধা মানুহজন, তেওঁৰ মনটো কিমান ৰঙীন আছিল সেইটো তেখেতক অতি আন্তৰিকতাৰে কোৱা, অতি ঘনিষ্ঠভাৱে কোৱা সকলোৱে জানে। আৰু মোৰ দৃঢ় বিশ্বাস যে সেইজন সুজিত চক্ৰৱৰ্তী হাঁহিমুখীয়া সকলো সময়তে মুখামুখি হ'ব পৰা, সাহস দিব পৰা আমাৰ মাজত সদায় থাকিব, এই আশা আৰু আস্থা ৰাখি সুজিত চক্ৰৱৰ্তী এই শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানৰ গুৰি ধৰোঁতা একাদশ পৰিজনৰ সম্পাদক তাপস ৰয়, পৰিকল্পনা ভট্টাচাৰ্য সম্পাদক উদয়ন বিশ্বাস অধিপতি আমাৰ ভট্টাচাৰ্য ছাৰ, আৰু আমাৰ সন্মুখত বহি থকা তেখেতৰ পৰিয়ালবৰ্গ, তেখেতৰ সহধৰ্মিনী ছোৱালীয়ে আটাইকে মই সকলো মেম্বাৰ ধন্যবাদ জনাইছোঁ, আৰু সুধীবৃন্দ আৰু মোৰ আই মাতৃসকল। তেখেতক আপোনাৰ বক্তা শুনিলে যে তেখেতৰ কথা মই শেষ কৰিব নাই। তেখেতৰ গুণৰাজী, তেখেত এজন মানৱ দৰদী আছিলে, মানৱ দৰদী, সকলো মানুহৰ লগত সকলো ধৰণে আলোচনা কৰিছিলে, কথা পাতিছিলে, কোনো ইগো নাছিলে তেখেতৰ। আৰু তেখেতক মই পোৱাৰ সৌভাগ্য ঘটিছিল। তেখেতক মই জানিছিলোঁ, দেখিছিলোঁ, শুনিছিলোঁ যে এজন ভাল ডক্টৰ সুজিত চক্ৰৱৰ্তীৰ নামটো শুনিছিলোঁ, পাইছিলোঁ, কিন্তু মোৰ সাক্ষাৎ হোৱা নাছিলে। মোৰ সৌভাগ্য আছিলে মই 95ৰ পৰা চিনেমা ইনষ্টিটিউটৰ লগত জড়িত আছিলোঁ। আৰু মই যেতিয়া আৰ্ট ছেক্ৰেটাৰী থাকোঁ তেতিয়া সেই আৰ্ট ছেক্ৰেটাৰীত আৰ্ট এক্সিবিশ্যন পতা আছিলে। তেখেত আছিলে প্ৰাক্তন চেয়াৰমেন SRI। সেই সূত্ৰে তেখেতক মই ফিতা কাটিবলৈ মাতিছিলোঁ। তেনেকৈ তেখেত এই মহান ব্যক্তিজনৰ লগত মোৰ চিনাকি সৌভাগ্য ঘটিছিল। তাৰ 2 বছৰ পিছত মই চিনেমাৰ ৰেলৱে ইনষ্টিটিউটত সাধাৰণ সম্পাদক হওঁ।
সাৱধান সম্পূৰ্ণ হোৱাৰ পিছতো প্ৰতিবাৰে মই আৰ্ট এক্সিবিশ্যন পাতিছিলোঁ। সেই প্ৰত্যেকখন অনুষ্ঠানত প্ৰতিবাৰে তেখেতে অনুষ্ঠান আছিল। তেখেতসকল মোৰ এবং কয়েকজনের পক্ষ থেকে মাননীয় ছোট্ট নিবেদন। আমি আমার লেখাটাই পড়বো এখানে। আমার পূর্বসূরীরা অনেক কিছুই বলে গেছেন, বিশেষভাবে বলার মতো সেরকম কিছু থাকে না। কাকু সম্পর্কে সুনীল চক্রবর্তী আমার কাকু, আমার ছোট কাকু। পূর্বপুরুষের স্মৃতিচারণ করতে গেলে আবেগিক হয়ে পড়া অত্যন্ত স্বাভাবিক, কিন্তু আপনাদের সাথে এমন এক মঞ্চে যার স্মৃতিচারণা করব সেই ডক্টর সুনীল চক্রবর্তী, তিনি আমার কাকু, তাই আবেগ তো আমার থাকবেই, কিন্তু এই মঞ্চে তার স্মৃতিচারণা করতে পারার বিষয়টা আমার জন্য গর্বের বিষয় বটে। তাই আবেগের সাথে মিশ্রিত গর্বের আর তাই আবেগের সাথে মিশ্রিত গর্বের ভাব আবেগকে আজ এক অন্য মাত্রা প্রদান করছে। এই মিশ্রিত অনুভূতি তার বিষয়ে স্মৃতিচারণের ব্যাপারটাকে আর 5টা বক্তৃতা থেকে কঠিন ও স্বতন্ত্র গড়ে উঠেছে। আমার কাছে ব্যাপারটা কঠিন, কেননা ডক্টর সুনীল চক্রবর্তীর অনন্য ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গেলে, আবেগতাড়িত হয়ে গেলে তার সম্পর্কে অবিচার করা হবে। তাই চেষ্টা করব এই মিশ্র অনুভূতি থেকে আবেগের মাত্রাকে যথাসম্ভব দূরে সরিয়ে রেখে একজন সাধারণ ও স্বতন্ত্র পর্যবেক্ষক হিসেবে তাকে অনুভব করতে, একজন পূর্বপুরুষ হিসেবে, আমার কাকু হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, একজন চিকিৎসক হিসেবে এবং একজন নাগরিক হিসেবে। এই প্রসঙ্গে বলি, আমার পিতামহ স্বর্গীয় সুরেশ চক্রবর্তী এবং তার স্ত্রী খড়গপাণী দেবীর তৃতীয় পুত্র আমার কাকু ডক্টর সুজিত চক্রবর্তী। দাদু পেশায় কম্পাউন্ডার ছিলেন। আমাদের মাননীয় বর্মন কাকু কনকচন্দ্র বর্মন অলরেডি এই বিষয়ে বলে গেছেন একবার, তাহলে রিপিট করব। তো তৎকালীন সময়ে দাদুর বাবার বাড়ি ছিল বাংলাদেশের দিঘলি গ্রাম, তো কর্মস্থল ছিল কানাইঘাট তৎকালীন, এটা পার্টিশনের আগে। তৎকালীন সময়ে 10 গ্রামের ডাক্তার হিসেবেই তিনি খ্যাত ছিলেন। মুক্তমনা পরোপকারী সুরেশ চক্রবর্তীর দরজা জাত ধর্ম নির্বিশেষে সবার জন্য সব সময় ছিল খোলা, আর আশেপাশের 10 গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন ভগবানের সাক্ষাৎ দূত। তাই মানবদরদী ও সেবামূলক মনোভাবের পঙ্কু জন্মসূত্রেই ডক্টর সুজিত চক্রবর্তীর রক্তে ছিল, এটা বলা যায়, এবং যা ভবিষ্যতে এক মহিরূহের আকার ধারণ করবে। তৎকালীন করিমগঞ্জের নয়াবাড়িতে প্রায় 30 জনের একান্নবর্তী পরিবারের সদস্য হিসেবে তিনি বড় হয়েছেন, এবং বাবা কাকাদের মুখে শুনেছি যে দারিদ্র ছিল প্রবল এবং নিত্যসঙ্গী। উপার্জনের একমাত্র উৎস ছিলেন আমার দাদু। দেশভাগের পর সেই উপার্জনের রাস্তাটা বন্ধ হয়ে গেলে তিনিও এসে নয়াবাড়িতে থাকতে শুরু করেন সবার সাথে। যাই হোক, নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সম্বল করে পরিবারের অন্যের সংস্থানে আমার দাদু করিমগঞ্জ ছেড়ে পাড়ি দিয়েছিলেন বর্তমান কার্বি আংলংয়ের হাওড়াঘাটে। সে 1950-এর দশকের কথা। ডক্টর সুজিত চক্রবর্তী তখন করিমগঞ্জ পাবলিক স্কুলে পড়াশোনা করছেন। এই সময় ছিল অত্যন্ত কঠিন। ওনার মুখেই শুনেছি দাদুর করা সপ্তাহান্তের সামান্য টাকার মানি অর্ডার যখন হাওড়াঘাট থেকে নয়াবাড়িতে পৌঁছতে দেরি হতো, মাঝে মাঝেই পরিবারের লোককে হয় আটপেটা খেয়ে বা কখনো পেটে গামছা বেঁধে ঘুমোতে হতো। কিন্তু পড়াশোনা বন্ধ হয়নি। করিমগঞ্জ পাবলিক স্কুলের গণ্ডি টপকে ডক্টর সুজিত চক্রবর্তী তখন করিমগঞ্জ কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র, মেধাবী, বিচক্ষণ এবং প্রতিভাবান। উনারই কথায়, দারিদ্র উপভোগ করার জিনিস নয়, কিন্তু দারিদ্র শিক্ষা দেয়, জীবনকে বুঝতে শেখায়। সত্যি
দারিদ্র ডক্টর সুজিত চক্রবর্তীর জীবনে রেখাপাত করেছিল, নীরবে তার চরিত্রকে খোদাই করছিল, তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাচ্ছিল, নেতিবাচকভাবে নয়। আজ তাকে আমরা যে সহানুভূতিশীল মানব দরদী ব্যক্তিত্ব হিসাবে স্মরণ করি ও চিনি, তার উৎস খুঁজলে পাওয়া যাবে এক তরুণকে, অভাব ও দারিদ্র যার হৃদয়ে তিলে তিলে রোপণ করে চলেছিল অন্যের প্রতি দরদ ও সহানুভূতির বীজ, আর নীরবে খুঁজে চলেছিল এই অভাবের প্রকৃত উৎস, যা তাকে কালক্রমে এগিয়ে নিয়ে যাবে সাম্যবাদের রাস্তায়। তার সঙ্গে কাটানো পারিবারিক আলাপচারিতার আসরে মাঝে মাঝেই প্রাসঙ্গিকভাবে উঠে আসা তাদের বাল্য ও কৈশোরের গল্প থেকে একটা জিনিস বুঝতে পারি, যে এই সংবেদনশীল দরদি মানসিকতার ভিত্তি তৈরির পেছনে তাদের ছোটবেলার গ্রাম নয়াবাড়ির আর আমার দাদুর ধরে রাখা একান্নবর্তী পরিবারের ভূমিকা অপরিসীম। তার স্মৃতিপটে ধরে রাখা নয়াবাড়ি, ইলাবাজার, কুশিয়ারার পাড়ের আর 4টে গ্রামের মতোই একটা গ্রাম, কিন্তু 4টের মধ্যেও অসাধারণ। মূলত দেশভাগের পর ওপার থেকে আসা ছিন্নমূল মানুষের আশ্রয় ছিল এই গ্রাম। দেশভাগের বিস্ফল সাম্প্রদায়িকতার দগদগে ক্ষতের ঘায়ে এক শান্তির সম্প্রীতির ঠান্ডা মলমের প্রলেপের মতো, আশীর্বাদের ঠান্ডা জলের মতো। এর জন্যে যারা তখনকার নয়াবাড়িতে এই পরিস্থিতির জন্য যারা পুরোধা ছিলেন, যারা সামনের সারিতে ছিলেন, সেই রৌফদারা, ইলিয়াস চাচারা, সেই মতিন মিয়া, সাজ্জাদ আলী, আদর্শ শিক্ষক মাননীয় স্বর্গীয় মনোরঞ্জন শর্মা মাস্টারবাবু, মাননীয় সমিতি দাসরা বারবার শ্রদ্ধাঞ্জলি পেয়েছেন ডক্টর সুজিত চক্রবর্তীর স্মৃতিতে ও রচনায়। এদেরই প্রেরণায় ও আদর্শে হয়তো কিশোর সুজিত চক্রবর্তী মানবতার পাঠ পড়ছিলেন। জীবনের পাঠশালায় অন্ধকার কেটে ভোরের আলো ফুটছিল কিশোর মনে। মা মারা যান স্কুলের গণ্ডি পার হওয়ার আগে। এক অসাধারণ মহিলা ছিলেন খর্গপাণী দেবী। সুনামগঞ্জের বিখ্যাত জমিদার বাড়ির মেয়ে হয়েও এপারে এসে দারিদ্র্যের আঘাত, তৃষ্ণা পেট, অনিয়মিত ঘর চালানোর খরচ, ছেলে মেয়ের পড়াশোনা এক হাতে সামলে ঢালের মতো দাঁড়িয়েছিলেন সব প্রতিকূলতার মুখে। তার অকাল মৃত্যু গভীরভাবে নাড়া দেয় সুজিত চক্রবর্তীকে। পরে যখন তিনি সুনামধন্য ডাক্তার, তার মুখে বারবার এই আক্ষেপ শুনেছি, আজকের সময় থাকলে হয়তো মায়ের চিকিৎসাটা ভালোভাবে করতে পারতাম। কঠিন এক সময়ে যখন দাদারা পড়াশোনা আর রোজগারের লক্ষ্যে বাইরে, বাবা তৎকালীন নিখিল পাহাড়ের জীবন সংগ্রামে ব্যস্ত, কিশোর সুজিত অসহায়ের মতো একা খুব কাছে থেকে মায়ের এই চলে যাওয়ার সাক্ষী থাকেন। মায়ের মৃত্যুর পর ধীরে ধীরে চলে আসে নয়াবাড়ির পাঠ চূড়ানোর সময়ে। পড়ে থাকে অপু সংসার, সারা জীবনের মতো এক মায়া স্মৃতি হয়ে শুরু হয় এক নতুন অধ্যায়। করিমগঞ্জ কলেজের পাঠ চুকিয়ে সুজিত চক্রবর্তী 1962 সালে ভর্তি হন গুয়াহাটি মেডিকেল কলেজের 3য় ব্যাচে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হয়ে। শুরু হয় গুয়াহাটি মেডিকেল কলেজের হোস্টেলে ছাত্র জীবন। এ নিয়ে আমার বলার কিছু নেই, কারণ আগে এ নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে। আগেই বলেছি যে বাবা কাকাদের ছোটবেলার নয়াবাড়ি এক আদর্শ গ্রাম ছিল। ধর্ম সংস্কৃতির আদান প্রদানের এক মিলন মেলা ছিল নয়াবাড়ি। সেই ছোটবেলাতেই নয়াবাড়িতে বেরুত সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক দেয়াল পত্রিকা। শ্রদ্ধেয় মাস্টারমশাই মনোরঞ্জন শর্মার নেতৃত্বে প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক কাজে সুজিত চক্রবর্তীরা ঝাঁপিয়েছেন। তার কথায় ক্লাব লাইব্রেরিতে ছিলেন তিনি সক্রিয়, খেলাধুলায় সক্রিয় ছিলেন, প্রতিটি স্তরের মানুষের সাথে করেছিলেন হৃদ্যতা। এসবের মাঝেই ধীরে ধীরে যুক্ত হয় রাজনীতির ধারা, আকৃষ্ট হন বামপন্থী রাজনৈতিক মতাদর্শের প্রতি। মেডিকেল কলেজে পড়ার সময়ও এই ধারা বজায় থাকে। শুধু পড়াশোনা নয়, খেলাধুলো, কলেজ রাজনীতি, সাংস্কৃতিক পরিবর্তনে সুজিত চক্রবর্তী ছিলেন প্রথম সারিতে এবং এক অপরিহার্য নাম। মেধাবী ছাত্র হিসেবে সফলতার সাথে ডিস্টিংশন নিয়ে তিনি চিকিৎসা বিজ্ঞানে স্নাতক হন ও গারো পাহাড়ের বাগমারায় সরকারি হাসপাতালে চিকিৎসক হিসাবে চাকরিতে যোগ দেন। সেটা খুব সম্ভবত 1967-68 সালে। এখানে একটা ঘটনা আমি বলতে চাই। সুজিত চক্রবর্তী MBBS সফলতার সাথে শেষ করার পর যখন ইন্টার্নশিপ করছিলেন,
1967-68 সালের কথা। আমাদের পরিবার তখন হোজাইতে, মধ্য আসামের হোজাইয়ে। ইন্টার্নশিপের 2-3 মাসের মাথায় হোজাই এসে দেখেন বাড়িতে রাতের চাল বাড়ন্ত। পরদিন কাউকে না জানিয়ে তিনি নিরুদ্দেশ হন এবং পরবর্তী খবর প্রাপ্তে পুরা সরকারি হাসপাতালে চাকরিতে যোগ দেন পরিবারের জন্য ইন্টার্নশিপ বাদ দিয়ে। এরপর তিনি যোগ দেন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য। তখন স্টাডি লিভের জন্য আবেদন করেন এবং কালক্রমে এ নিয়ে জটিলতার সৃষ্টি হলে তিনি শিলচর মেডিকেল কলেজ ছেড়ে দিয়ে হোজাইয়ে আসেন এবং নিজে একটি ক্লিনিক্যাল প্র্যাকটিস শুরু করেন সেখানে। বেশ কয়েক বছর সোমা ক্লিনিক চালানোর পর, যা ছিল অতি বৃহৎ অংশে জনসেবামূলক এবং অতি ক্ষুদ্রাংশে বৃত্তিমূলক, 1974 সালে তিনি উত্তর পূর্ব সীমান্ত রেলের মালিগাঁও শাখায় চিকিৎসক হিসাবে যোগদান করেন এবং কালক্রমে বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার এবং মালিগাঁওতে কর্তব্যরত থাকেন। 1994 সালে উত্তর পূর্ব সীমান্ত রেলের মালিগাঁও হসপিটালের সিনিয়র ডিএমও হিসেবে চাকরি থেকে স্বেচ্ছাবসর গ্রহণ করেন এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে 1995 সালে মালিগাঁও অঞ্চলে প্রয়াত অগ্রজ ভ্রাতা সুশান্ত চক্রবর্তীর নামাঙ্কিত সুশান্ত ক্লিনিক্যাল ল্যাবরেটরি নামে একটি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করেন। এই ল্যাবরেটরিও কালক্রমে প্রতিবারের মতোই অতি বৃহৎ অংশে জনসেবামূলক এবং অতি ক্ষুদ্রাংশে বৃত্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে মালিগাঁও অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করে। ডক্টর সুদীপ চক্রবর্তী যখন প্যাথোলজিক্যাল পরীক্ষাগার স্থাপন করেন তখন এই খণ্ডে ব্যক্তিগত ব্যবসায় একেবারেই প্রতিযোগিতাহীন। চাইলে এই খণ্ডে ব্যবসা করে তিনি অপরিমিত সম্পত্তির অধিকারী হতে পারতেন, কিন্তু ধান্দার পুঁজিবাদের তৈরি সকল প্রলোভনকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার নামই ডক্টর সুদীপ চক্রবর্তী। আর অভাব ও দারিদ্রতার ভেতরে সকল অভাবী ও খেটে খাওয়া মানুষের জন্য যে সহানুভূতিশীলতার বীজ রোপণ করেছিল কালের প্রভাবে, তা তখন মহিরূপে পরিণত। তাই বাহ্যিক আভ্যন্তরীণ কোনো প্রলোভনই তার সৎ নির্লোভ চারিত্রিক পরিকাঠামোতে দাঁত ফোটাতে পারেনি। 1921 সালে কোভিড মহামারীর পর স্বাস্থ্যজনিত কারণে সুশান্ত ক্লিনিক্যাল ল্যাবরেটরি বন্ধ করার আগে সুদীর্ঘ 26 বছর অগণিত জনগণকে অত্যন্ত সুলভ মূল্যে এবং অসংখ্য গরিব সংস্থানহীন জনকে বিনামূল্যে রক্ত পরীক্ষার জীবনদায়ী সেবা তিনি প্রদান করে গেছেন। এর জন্য অক্লান্ত পরিশ্রম তাকে করতে হতো। ডক্টর সুদীপ চক্রবর্তীর কথা হলে প্রাসঙ্গিকভাবেই তার রাজনীতির কথা উঠে আসবে। তাকে দেখেছি অ্যাপলিটিক্যাল এই শব্দটি তার বিরক্তি উৎপাদন করত ভীষণভাবে। তার মতে কারণ নিজেকে অ্যাপলিটিক্যাল দাবি করা ভণ্ডামি আর সামাজিক দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার রাজনীতির বাইরে কখনো নয়, আর মানুষও রাজনীতির বাইরে কখনো হতে পারে না। আগেই বলেছি, ছাত্র জীবনেই তিনি বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হন। নয়াবাড়ি থাকাকালীন বামপন্থার আদর্শের প্রতি আজীবন অবিচল থেকে নিজের জীবনশৈলী ও কর্মধারায় এই আদর্শের সফল প্রয়োগ করেন তিনি। তার নিজের স্বাভাবিক সরলতা, মনন ও কথনের স্পষ্টতা, অনাড়ম্বর জীবনযাপন এবং অটল নিয়মানুবর্তিতা আর তার রাজনৈতিক মতাদর্শের পরিপূরক। 1995 সালে চাকরি থেকে স্বেচ্ছাবসরের পর পাণ্ডুমালিগাঁও অঞ্চলের জনসাধারণের দাবিতে তিনি গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ড থেকে সিপিআইএম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন এবং 5 বছর কার্যকালের দায়িত্ব নির্বাহ করেন। বর্মন কাকু বলেছেন যে এই কার্যকাল পরিবারের জন্য চিন্তা ও শঙ্কার কারণও হয়ে দাঁড়িয়েছিল এক সময়, যখন কর্পোরেশনের তৎকালীন সময়ের দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাব তিনি গ্রহণ করেছিলেন এবং বারবার হুমকির সম্মুখীন হয়েছিলেন। প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো নির্মাণে আর বিজ্ঞান মনস্কতার সম্প্রসারণে ডক্টর সুদীপ চক্রবর্তী ছিলেন এক অপরিহার্য নাম। সাধারণ লোকে যাতে রোগ ব্যাধি ও তার চিকিৎসাবিধি সম্পর্কে সহজ সরল ভাষায় বুঝতে ও লিখতে পারে, জানতে পারে, তার জন্য অক্লান্ত পরিশ্রম তিনি করে গেছেন, যার ফসল তার এই লেখা বই যত চিন্তা স্থায়ী নই। তিনি নিজের হাজার ব্যস্ততার মধ্যেও কলম ছাড়েননি।
রাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা, অন্ধবিশ্বাস ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি সমানে লিখে গেছেন বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিনে। তার কলমে বিজ্ঞান, অন্ধবিশ্বাস, জড়তা, তার কলমে বিজ্ঞান, অন্ধবিশ্বাস, জড়তা ও অসার লোকাচারকে ছিন্ন ভিন্ন করেছে বহুবার। আপাতমুখিনতার বাইরেটা নিয়মানুবর্তিতার মোড়কে মোড়া থাকলেও তার ভেতরটা ছিল ফুলের মতো নরম আর উষ্ণ, সহানুভূতিতে ভরা। আমি ছোট থাকতে আমাদের ভোজাই বাড়ির মাঠে একটা খড়ির টুকরো আর এক টুকরো পাথর নিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম আমার ভাইয়ের সাথে। ছোট কাকু বাজারে যাচ্ছিলেন, কখন লক্ষ্য করেছেন জানি না, কিন্তু যখন ফিরলেন দেখা গেল তার হাতে একটা নতুন ক্রিকেট ব্যাট আর একটা রবার ডিউস বল, আমার প্রথম ব্যাটার বল। আমরা তখন ঝুলন পুজো করি ঘরের বারান্দায়, ঘরের সামনে। ছোট ছোট ছেলে পেলে সামান্য ক্ষমতায় সংকুলানো হয় না। একবার ঘটনাক্রমে ডক্টর সুজিত চক্রবর্তী, আমার ছোট কাকু, এলেন, দেখলেন আমাদের সাধ্য আর তার মধ্যে যে ভারসাম্যের অভাব। চুপচাপ বাজারে গেলেন আর নিয়ে এলেন ঘর সাজানোর হরেক রকম উপকরণ। আমরা সব হই হই করে উঠলাম, আমাদের বারান্দা সেজে উঠল ঝুলনের সাজে। তারপর থেকে প্রায় প্রতিবারই ঝুলন পুজোর সময় তিনি উপস্থিত হতেন নিয়মিত, যেন ঠিক মেলার মাঠের জাদুঘর। তারই উষ্ণতাই আজ আমাদের জড়ো করেছে তার স্মৃতি থেকে একটু উষ্ণতার আমেজ নিতে। আমি বলতে থাকলে বলা শেষ হবে না, শেষ তো করতে হবে। তাই তার জন্মদিনে যে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছিল তাতে বলা আমার শেষ কথা দিয়ে তাকে শেষ করছি আমি এখানে, যে ডক্টর সুজিত চক্রবর্তীর মতো ব্যক্তিত্ব বিরল, তার মতো মানবদরদী প্রাণ, তার জীবনকালে স্বতঃস্ফূর্ত আর তার প্রয়াণে তেজস্ক্রিয়। তারই উষ্ণতা, তাই এই গরম, তাই এই সবার ভালোবাসা। যাবে আজি মোর ঘরের সমুখ পথে, আজিয়ে প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বালকি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ। পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার হবাক নয়নে। এত যে দিয়েছ ঢালি তোমরা সকলে মিলি, শূন্য ঝুলি আমার প্রতিদান নাই যে দেবার। তোমাদের সুবাসেতে হৃদয় আছে মেতে, সেটুকু বক্ষে ধরি বেয়ে যাই জীর্ণতরি।